আচ্ছা, তাহলে আজকে আমরা কোয়াগুলেশন অফ ব্লাড এখান থেকে আমরা পড়বো, তাই তো? হ্যাঁ না কোনো উত্তর নাই? হ্যাঁ স্যার, তুমি তো লাস্টের দিনে ক্লাসই করো না। হ্যাঁ স্যার। তাহলে কোয়াগুলেশন অফ ব্লাড এখান থেকে আমরা পড়বো। মন দিয়ে জিনিসটা দেখো, এনসিইআরটি তে অত লেখা নাই, কিন্তু যতটা লেখা আছে ওইটুকুনি পড়লেই হবে, কিন্তু ওইটুকুনি বোঝার জন্য একটু শুনতে হবে। ধরে নাও, এই যে ধরে নাও এটা হচ্ছে আহ আমাদের, না এখন না, আমাদের এখানে কোথাও একটু কেটে গেল, ধরুন এটা একটা কাট, তো এবার এখান দিয়ে ব্লাড লস হচ্ছে, এখান থেকে মনে করো ব্লাড লস হচ্ছে, ব্লাড বেরোচ্ছে। ব্লাড বেরোনোর পরেই কিছুক্ষণ পরেই কি হয় যে ব্লাডটা ক্লট হয়ে যায়, মানে ব্লাডটা জমে যায়। এবার ব্লাডটা ক্লট কেন হয়, ব্লাডটা কিভাবে জমে যায়, ওটা আমরা আজকে শিখবো, যে ক্লটিং অফ ব্লাড। তো এইদিকে দেখো, আমাদের ব্লাডের মধ্যে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। প্রোটিনটার নাম কি বললাম, সবাই রেসপন্স করো, কি বললাম? ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন হচ্ছে এরকম ছোট ছোট ইউনিটের মনোমার। ফাইব্রিনোজেন হচ্ছে মনোমার। মনো মানে কি? মনো মানে ওয়ান, আর মনোমার মানে একটা একটা ইউনিট। তো হয় কি, যখনই আমাদের কোথাও কেটে যায়, কিভাবে ব্লাডটা ক্লট হয়, শুনছো তো? এই ফাইব্রিনোজেন মনোমার গুলো সব একসাথে লেগে যায়, এই যে মনোমার গুলো একসাথে এরকম লেগে যায়, বাইন্ড হয়ে যায়, তখন ওটাকে বলে পলিমার। তখন ওটাকে বলে পলিমার। মনো মানে ওয়ান, পলি মানে মেনি, পলি মানে মেনি। তখন এই ফাইব্রিনোজেনটাকে বলে ফাইব্রিন। তখন এই ফাইব্রিনোজেনটা কি হয়ে গেল? ফাইব্রিন হয়ে গেল। ফাইব্রিনোজেন মনোমার গুলো ফাইব্রিন পলিমার হয়ে গেল। ফাইব্রিন কি হয়ে গেল? পলিমার। এই যে ফাইব্রিনের যে পলিমার, মানে ফাইব্রিনের যে থ্রেড গুলো, এই জায়গাগুলোতে এরকম করে, এই জায়গা মানে কাট পার্টটাতে এরকম করে, এরকম করে জায়গাটাকে নেটওয়ার্কের মতো ঘিরে দেয়। এই যে এরকম করে নেটওয়ার্কের মতো ঘিরে দেয়। এই যে ফাইব্রিনের পলিমার মানে ফাইব্রিনের থ্রেড গুলো এই জায়গাটাকে এরকম করে ঘিরে দেয়। আর এইখানেই আমাদের যে ব্লাড সেল গুলো, মানে ব্লাডের সেলকে কি বলে? ফর্মড এলিমেন্টস। ব্লাডের ফর্মড এলিমেন্টস গুলো এখানে আটকে যায়, মানে ডেড আরবিসি, ডব্লিউবিসি, এই জায়গাটাতে এরকম করে আটকে যায়। তখন এই জায়গাটা থেকে ব্লাড লস হওয়া বন্ধ হয়ে যায়, এটাকেই ব্লাড ক্লটিং বলে। এই যে ফাইব্রিনের পলিমার গুলো যে নেটওয়ার্কের মতো জায়গাটাকে কভার করে দিল, আর এখানে যে ফর্মড এলিমেন্টস গুলো আটকে গেল, এটা একটা প্লাগের মতো। যেরকম প্লাগ যেরকম সকেটের মধ্যে ঢুকে যায়, এটাকে বলে ক্লটিং প্লাগ অর কোয়াগুলেশন প্লাগ। এটাকে ক্লটিং প্লাগ বলে। প্লাগের মতো জায়গাটাকে বন্ধ করে দেয়। কিন্তু এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, ফাইব্রিনোজেন মনোমার গুলো ফাইব্রিনে কনভার্ট হলো যে কোথাও কেটে কাটার সাথে সাথে, ওটা কি এমনি এমনি হয়ে গেল? না, ওটা এমনি এমনি হয় না। ওটা হয় হচ্ছে থ্রম্বিন বলে একটা এনজাইমের জন্য। কিসের জন্য হয়? থ্রম্বিন বলে একটা এনজাইমের জন্য। এই থ্রম্বিনটাও প্লাজমার মধ্যেই থাকে। এগুলো সব প্লাজমার, ব্লাডের প্লাজমার মধ্যে পাওয়া যায়। স্যার এবার থ্রম্বিনটা কোথা থেকে আসলো? থ্রম্বিনটা হচ্ছে প্রোথ্রম্বিন বলে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে এসছে। প্রোথ্রম্বিন বলে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে থ্রম্বিন আসে, যখনই কোথাও কেটে যায় প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হয়ে যায়। প্রোথ্রম্বিন ইনঅ্যাক্টিভ, থ্রম্বিন হচ্ছে অ্যাক্টিভ। স্যার এবার প্রোথ্রম্বিন থ্রম্বিনে কিভাবে কনভার্ট হলো?
প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হয় থ্রম্বোকাইনেস বলে একটা এনজাইম দিয়ে। থ্রম্বোকাইনেস বলে একটা এনজাইম দিয়ে, এটাও প্লাজমার মধ্যেই থাকে। যখনই কোথাও কেটে যায় তখনই এই ব্যাপারটা ঘটে। কিন্তু স্যার এই প্রোথ্রম্বিন থ্রম্বিনে কিভাবে কনভার্ট হলো? প্রোথ্রম্বিন থ্রম্বিনে কিভাবে কনভার্ট হলো? প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে কিছু ক্লটিং ফ্যাক্টর, কিছু ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 1 থেকে শুরু করে ফ্যাক্টর 13 পর্যন্ত এতগুলো ক্লটিং ফ্যাক্টর আমাদের ব্লাড প্লাজমার মধ্যে থাকে, প্লাস ক্যালসিয়াম আয়ন। এই জিনিসগুলো মিলে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে, প্লাস থ্রম্বোকাইনেসকেও অ্যাক্টিভ করে। এবার কোশ্চেনটা হচ্ছে যে ব্লাড ক্লটিং এ তো প্লেটলেটও হেল্প করে, তো প্লেটলেটের ফাংশন কি? প্লেটলেটের ফাংশন হচ্ছে প্লেটলেট এই ক্লটিং ফ্যাক্টর গুলো বানায়। তাহলে বাদ বাকি প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, থ্রম্বোকাইনেস এগুলো কিসের মধ্যে থাকে? এগুলো প্লাজমার মধ্যে থাকে, এগুলো ব্লাডের প্লাজমার মধ্যে থাকে। এই সব জিনিসগুলো ব্লাডের প্লাজমার মধ্যে থাকে। জিনিসটা বোঝো? একটা একটা মনে করো তাসের ঘর আছে, কথাটা বুঝলা? একটা তাসের ঘর আছে, এই তাসের ঘরটাকে যদি আমি একটা তাসকে ফেলে দিই, হ্যাঁ কি না, তাহলে সবগুলো তাস পড়ে যাবে। এই ধরনের রিয়াকশনকে ক্যাসকেড রিয়াকশন বলে। কি বলে? ক্যাসকেড রিয়াকশন। এই ধরনের রিয়াকশনকে ক্যাসকেড রিয়াকশন বলে। তো আমাদের ব্লাড ক্লটিংটাও অনেকটা এরকম ক্যাসকেড রিয়াকশনের মতো। একটা তাস পড়ে গেলে বাদ বাকি পর 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 সবগুলো তাস পড়তে থাকবে। তাহলে ধরে নাও তোমার যখনই কোথাও কাট হয়ে গেল, কেটে গেল, ধরে নাও কোথাও কেটে গেল, তখন প্লেটলেট ক্লটিং, প্লেটলেট গুলো ফেটে যায়, তখন প্লেটলেট থেকে ক্লটিং ফ্যাক্টর সিক্রিট হতে শুরু করে। তখন কি হয়, প্লাজমার মধ্যে থাকা থ্রম্বোকাইনেস অ্যাক্টিভ হয়ে যায়। থ্রম্বোকাইনেস কি করে, প্রোথ্রম্বিন যেটা ইনঅ্যাক্টিভ ছিল ওটাকে থ্রম্বিন করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। থ্রম্বিন তখন কি করে, ফাইব্রিনোজেন মনোমার গুলোকে ফাইব্রিন পলিমারে কনভার্ট করে দেয়। আর এই পলিমারের থ্রেড গুলো এই জায়গাটাকে এরকম ব্লক করে রক্ত বড়াটা বন্ধ করে দেয়, মানে ব্লাডটাকে ক্লট করে দেয়। কথাটা বুঝলা কিনা বল? একটার পরে একটা, তার মানে সবার প্রথমে এটা হচ্ছে, সাইমালটেনিয়াসলি এগুলাও হচ্ছে। এই যে প্রোথ্রম্বিন, থ্রম্বোকাইনেস প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করছে 3 নাম্বার। প্রোথ্রম্বিন তারপরে কি করছে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করছে। 1 2 3 4 এই 4টা স্টেপে তোমাদেরকে ব্লাড ক্লটিংটা মনে রাখতে হবে। হ্যাঁ কি না, পারবা কিনা বলো? এবার এনসিইআরটি তে এইটুকুনি লেখা আছে, তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স আরেকটু ইয়ে দেখাই, দেখো। এই যে এখানে দেখো, এখানে আছে এই যে এটা, এই যে ব্লাড ক্লটিং এর পাথওয়ে। তোমরা শুধু ইন্ট্রিনসিক পাথওয়েটা দেখো তাহলেই হবে। এখানে সব ফ্যাক্টর গুলোর নামও লেখা আছে। এই যে দেখো, ধরে নাও কোথাও কেটে গেল, ইন্ট্রিনসিক পাথওয়ে, যে রাপচার অফ ব্লাড ভেসেল, তখনই কি হবে, ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হবে, 12A। এই 12 11 ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভ করবে, 11A। এ লেখা মানে অ্যাক্টিভ হওয়া। এই ফ্যাক্টর 11 আর এইদিকে ক্যালসিয়াম আয়ন মিলে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভ করবে। ফ্যাক্টর 9 দেখো এ লেখা আছে, ফ্যাক্টর 9 অ্যাক্টিভ হলো। অন্যদিকে আবার থ্রম্বিন ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভ করে, 8A। এইদিকে ফ্যাক্টর 8, এই দিক থেকে ক্যালসিয়াম আয়ন, এই দিক থেকে 9A মিলে ফ্যাক্টর 10 কে 10A করলো, মানে অ্যাক্টিভ করলো। এইদিকে ফ্যাক্টর 10, এইদিকে দেখো আবার ফ্যাক্টর 10, এই যে 10A ফ্যাক্টর 5 আবার প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, এরা মিলে প্লাস ক্যালসিয়াম আয়ন মিলে কি করলো, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করলো। এই থ্রম্বিন তারপরে দেখো ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন ফাইবার কনভার্ট করলো। এরতে ফ্যাক্টর 13ও লাগে, এই যে ফ্যাক্টর 13ও এখানে লাগে, প্লাস ক্যালসিয়াম আয়নও লাগে। এই ফাইব্রিন ফাইবার গুলোই ওই জায়গাটাকে ব্লক করে দেয়। একটার পরে একটা ঘটনার পরে একটা তাস ফেলে দিলা, পর 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 এই রিয়াকশন গুলো ঘটে থাকলো। কি বুঝতে পারলা? তোমাদেরকে এটা মনে রাখতেও হবে না, আমি জাস্ট ছবিটা দেখালাম,
তাহলে এনসিইআরটি তে কি লেখা আছে আমি এক্সাক্ট এইখানে যেটা বুঝালাম সেটাই লেখা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে অত ফ্যাক্টর 1, 10, 9, 10, 13 এত কিছু মনে রাখতে হবে না, তোমরা জাস্ট পরপর এটা মনে রেখো। দেখো এখানে কি লেখা আছে যে ব্লাড এক্সিবিটস কোয়াগুলেশন অর ক্লটিং, এই যে এখান থেকে ব্র্যাকেট করবা, in response to an injury or trauma. This is a mechanism to prevent excessive loss of blood from the body. You would have observed a dark reddish brown scum form at the site of a cut or an injury over a period of time. একটা জায়গা ওই জায়গাটা কালো হয়ে ওই জায়গাটা ব্লক হয়ে যায়। It is a clot or coagulation formed mainly a network or thread of called fibrin. Fibrin কোথা থেকে আসলো? ফাইব্রিন এই যে দেখো দেখো ফাইব্রিন আসলো ইনঅ্যাক্টিভেট ফাইব্রিনোজেন থেকে। ফাইব্রিনোজেন মনোমার, ফাইব্রিন হচ্ছে পলিমার। এই ফাইব্রিনটা ফাইব্রিনোজেনে কনভার্ট কি করে হলো? থ্রম্বিন এটাকে করলো। থ্রম্বিন আবার কোথা থেকে আসলো? থ্রম্বিন আসলো হচ্ছে প্রোথ্রম্বিন থেকে। যা যা বললাম তাই লেখা আছে দেখো। থ্রম্বিন আসলো প্রোথ্রম্বিন থেকে, সব এগুলো প্লাজমার মধ্যেই পাওয়া যায়, এই যে দেখো প্লাজমা লেখা আছে। প্রোথ্রম্বিনকে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট কে করলো? থ্রম্বোকাইনেস বলে একটা এনজাইম। যা যা বললাম তাই লেখা আছে। থ্রম্বোকাইনেস বলে একটা এনজাইম, দেখো লেখা আছে থ্রম্বোকাইনেস ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাবভ রিঅ্যাকশন। দিস complex is formed by a series of linked enzyme reaction cascade react process, দেখো ব্র্যাকেটে লেখা আছে cascade process involving a number of factors present in the plasma in an inactive state. An injury or trauma stimulates the platelets, এই যে দেখো platelet in the blood to release certain factors, এই যে 1 থেকে 13 পর্যন্ত ফ্যাক্টর গুলোকে রিলিজ করে। কে রিলিজ করে ফ্যাক্টর গুলো? প্লেটলেট রিলিজ করে, লেখাই আছে। which activate the mechanism of coagulation. Certain factors released by the tissue at the site of injury also can initiate coagulation. Calcium ion plays an important role in clotting factor. Which ion plays an important role in clotting factor? তোমার অ্যান্সার হবে ক্যালসিয়াম আয়ন। আমি এখানেও দেখিয়েছি ক্যালসিয়াম আয়ন কোথায় লাগে, এইখানে ক্যালসিয়াম আয়ন লাগে। এই যে ক্লটিং ফ্যাক্টর প্লাস ক্যালসিয়াম আয়ন মিলে থ্রম্বিন করলো, প্লাস এখানেও ক্যালসিয়াম আয়ন লাগে, এখানেও ক্যালসিয়াম আয়ন লাগে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করতে। বলো রিপিট করতে হবে? রিপিট করতে হলে বলো, রিপিট। তাহলে প্রথমে ধরো নাও কোথাও কাট হলো, তোমার প্লেটলেট গুলো কি রিলিজ করছে? ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টর প্লাস ক্যালসিয়াম আয়ন মিলে কি করলো? প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করলো। প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করার জন্য এইদিকে যেরকম ক্লটিং ফ্যাক্টর লাগে তার সাথে ক্যালসিয়াম আয়নও লাগে, প্লাস এইদিকে থ্রম্বোকাইনেজ এনজাইমও লাগে। এই থ্রম্বিন কি করলো? থ্রম্বিন দেখো ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করলো। ফাইব্রিনোজেন হচ্ছে মনোমার, ফাইব্রিন হচ্ছে পলিমার। এই ফাইব্রিন থ্রেড গুলোই কাটা জায়গাটায় এরকম করে নেটওয়ার্কের মতো ফর্ম করলো, যেখানে তোমার ডেড ফর্মড এলিমেন্টস মানে ডেড আরবিসি ডব্লিউবিসি এখানে আটকে গেল আর জায়গাটা বন্ধ হলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোয়াগুলেশন আর ক্লটিং যদি হয়ে গিয়ে থাকে তাহলে নেক্সট চলে আসো হচ্ছে লিম্ফ। লিম্ফ দেখো, লিম্ফ জিনিসটা কি ভালো করে একটু মন দিয়ে শুনবা। ধরে নাও এটা তোমার বডির কোনো একটা টিস্যু, ভাবো এটা তোমার বডির কোনো একটা টিস্যু, ভাবো এটা তোমার বডির ভিতরে ইন্টারনাল অর্গানের কোনো স্মুথ মাসেল, ভাবো স্টমাক বা ইন্টেস্টাইনের স্মুথ মাসেল। এবার তোমার এই টিস্যুতে টিস্যু পর্যন্ত মনে করো ব্লাড সাপ্লাই আছে, ব্লাড, এটা ভাবো একটা ব্লাড ক্যাপিলারি। এটা কি বললাম? একটা ব্লাড
ক্যাপিলারি। ব্লাড ক্যাপিলারির মধ্যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে কি আছে, ব্লাডের ফ্লুইড পার্টকে কি বলে, প্লাজমা। ব্লাডের ফর্মড এলিমেন্টস এর মধ্যে কি কি হয়, আরবিসি। ব্লাডের ফর্মড এলিমেন্টের মধ্যে কি হয়, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, প্লেটলেটস এগুলো থাকে, তাই তো। তো কি হয়, এই টিস্যুর চারিদিকে যে ফাঁকা জায়গাটা আছে, টিস্যুর চারিদিকে যে ফাঁকা জায়গাগুলো আছে, মন দিয়ে শুনবা। তো হয় কি, প্লাজমার কিছু পার্ট এইখানে বের হয়ে চলে আসে, প্লাজমার কিছু পার্ট এখানে বের হয়ে চলে আসে অ্যালং উইথ ওয়াটার, অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস, এগুলো বাইরে বের হয়ে চলে আসে, ব্লাড ক্যাপিলারি থেকে স্কুইজ আউট হয়ে বের হয়ে আসে। ব্লাড ক্যাপিলারির ব্লাড ক্যাপিলারির ওয়ালটা যে এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি, এই সেলের মাঝখানে যে গ্যাপ থাকে, এই গ্যাপ দিয়ে বের হয়ে চলে আসে, বুঝলা। যেই ফ্লুইডটা বের হয়ে আসলো অ্যালং উইথ ওয়াটার, অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্টস, এটাকে বলে টিস্যু ফ্লুইড। এটাকে কি বলে বলো, এটাকে বলে হচ্ছে টিস্যু ফ্লুইড। এই টিস্যু ফ্লুইড, এই টিস্যু গুলোকে অক্সিজেন প্রোভাইড করছে, নিউট্রিয়েন্টস প্রোভাইড করছে। কথাটা বুঝলা এইটুকুনি, অক্সিজেন দিল, নিউট্রিয়েন্টস দিল। ব্লাড গেল না, ব্লাডের আরবিসি গেল না, ব্লাডের ডব্লিউবিসি গেল না, প্লেটলেট গেল না, বড় বড় যে প্রোটিন গুলো সেগুলো গেল না, শুধু গেল কিছু ব্লাডের প্লাজমার কিছু পার্ট গেল। কি কি গেল, ওয়াটার, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, যেটাকে বলে টিস্যু ফ্লুইড। এই টিস্যু ফ্লুইড টিস্যুগুলোকে অক্সিজেন দিচ্ছে, নিউট্রিয়েন্টস দিচ্ছে, বুঝলা জিনিসটা। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে টিস্যুর মধ্যে এই অক্সিজেন নিউট্রিয়েন্টস এর রেসপিরেশন হয়ে তো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ইয়েস অর নো, প্লাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে, হ্যাঁ কি না, ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে, এগুলো সব তৈরি হচ্ছে টিস্যুর ভিতরে। তো হয় কি, এই ব্লাড, আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমের প্যারালালি আরেকটা সার্কুলেটরি সিস্টেম চলতে থাকে, এরকম আরেকটা সার্কুলেটরি সিস্টেম চলতে থাকে, যে কি করে এই টিস্যু ফ্লুইডের কিছু পার্টকে কালেক্ট করে নেয়। তার মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ঢুকে যায়, ওয়েস্ট প্রোডাক্ট ঢুকে যায়। যদি এই টিস্যুর মধ্যে কোনো জার্মস থাকে, যদি এই টিস্যুর মধ্যে কোনো জার্মস থাকে, তখন এই জার্মস কেও নিয়ে নেয়। যদি জার্মস কোনো টিস্যুকে নষ্ট করে দেয়, মানে টিস্যুর যদি মনে করো টুকরা, সেলের টুকরা, ডেড সেল ফ্র্যাগমেন্টস, ডেড সেল ফ্র্যাগমেন্টস এগুলোকেও নিয়ে নেয়। কি বুঝতে পারলা? তো এগুলো সব জিনিসগুলোকে নিয়ে নেয়, নিয়ে যেই জিনিসটা এর মধ্যে কালেক্ট হলো, যেই জিনিসটা এখানে কালেক্ট হলো, এইটাকে বলে হচ্ছে লিম্ফ। এটাকে কি বলে, লিম্ফ। তাহলে ব্লাড যাচ্ছিল ব্লাড ক্যাপিলারি দিয়ে, তাহলে লিম্ফ যাবে হচ্ছে লিম্ফ ক্যাপিলারি দিয়ে, লিম্ফ যাবে হচ্ছে লিম্ফ ক্যাপিলারি দিয়ে। কিন্তু এই ব্লাড আর এই লিম্ফের মধ্যে ডিফারেন্সটা কি এবার বলো। ব্লাডের মধ্যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, প্লেটলেটস আছে, বড় বড় প্রোটিন গুলো আছে, কিন্তু লিম্ফের মধ্যে কোনো আরবিসি থাকে না, তারপরে হচ্ছে বড় বড় প্রোটিন, এগুলো কিছু থাকে না। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো। এবার হয় কি, এই লিম্ফ ক্যাপিলারি গুলো, এই লিম্ফ ক্যাপিলারি গুলো একসাথে জয়েন হয়। লিম্ফ ক্যাপিলারি, মনে করো এখান থেকে একটা লিম্ফ ক্যাপিলারি আসলো, এখান থেকে একটা লিম্ফ ক্যাপিলারি আসলো, এরকম করে লিম্ফ ক্যাপিলারি গুলো জয়েন হয়। তখন এটাকে বলে লিম্ফ ভেসেল। যেরকম ব্লাড ভেসেল হয়, সেরকম কি তৈরি, সেখানে সেরকমই এখানে কি তৈরি হয়, লিম্ফ ভেসেল। এই লিম্ফ ভেসেল গুলো একসাথে সব চ্যানেলাইজ হয়ে, লিম্ফ ভেসেল গুলো সব একসাথে চ্যানেলাইজ হয়ে এরকম গ্ল্যান্ডের মধ্যে চলে যায়, এরকম কিছু গ্ল্যান্ডের মধ্যে চলে যায়। এই গ্ল্যান্ডকে বলে লিম্ফ নোড। গ্ল্যান্ডকে কি বলে, লিম্ফ নোড অর লিম্ফ গ্ল্যান্ড। স্যার কোথায় থাকে, আমাদের গলার এখানে থাকে, আমাদের আন্ডার আর্মসে থাকে, হ্যাঁ আমাদের এই বডির অনেক জায়গায় এরকম ছোট ছোট লিম্ফ গ্ল্যান্ড থাকে।
তাহলে লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে কি আসছে? লিম্ফ আসছে। লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে লিম্ফ আসছে। আর লিম্ফের মধ্যে কি কি আছে? লিম্ফের মধ্যে ব্লাডের প্লাজমা আছে, অ্যালং উইথ জার্মস আছে, ডেড সেল ফ্র্যাগমেন্টস আছে, এই সব জিনিসগুলো এইখানে চলে আসে। এবার এই জার্মসকে তো মারতে হবে, হ্যাঁ কি না? তো এই জার্মসকে, তাহলে এইখানে জার্মসও চলে আসলো, আমাদের লিম্ফ নোডের মধ্যে জার্মস চলে আসলো। তো এই জার্মসকে মারার জন্য আমাদের লিম্ফ নোডের মধ্যে একটা স্পেশাল ডব্লিউবিসি তৈরি হয়, যেটার নাম হচ্ছে লিম্ফোসাইট। যেটার নাম কি বললাম? লিম্ফোসাইট। এটা একটা স্পেশাল টাইপ অফ ডব্লিউবিসি। এই লিম্ফোসাইটের সাথে জার্মস এর ফাইটিং হয় এই লিম্ফ নোডের মধ্যে। যখন ফাইটিং হবে তখন অনেক জার্মস মরে যাবে, অনেক লিম্ফোসাইটও মরে যাবে, আলটিমেটলি লিম্ফটা ক্লিন হয়ে যাবে। আলটিমেটলি লিম্ফটা ক্লিন হয়ে যাবে। লিম্ফটা যদি ক্লিন হয়ে যায়, এবার ভাবো এটা হচ্ছে আমাদের হার্ট। ভাবো এটা হচ্ছে হার্ট। এবার হার্টের মধ্যে কি রান করছে? ব্লাড। হার্টের মধ্যে রান করছে ব্লাড। তো হয় কি, লিম্ফটা ক্লিয়ার হওয়ার পরে একটা অন্য চ্যানেল দিয়ে আমাদের হার্টের মধ্যেই ঢুকে যায়। আলটিমেটলি আমাদের লিম্ফটা কোথায় চলে গেল? আমাদের হার্টের মধ্যে ঢুকে আবার ব্লাডের সাথেই মিশে যায়। জিনিসটা বুঝলা? হার্ট যখন আবার পাম্প করবে তখন এই ব্লাড আবার বেরোবে। ভাবো এই ব্লাড আবার বেরোচ্ছে, বেরিয়ে টিস্যু অবধি যাচ্ছে। এই ব্লাড টিস্যু অবধি যাচ্ছে, টিস্যু অবধি গিয়ে এই যে দেখো আবার ব্লাড ক্যাপিলারির মধ্যে আবার ব্লাড গুলো ঢুকে গেল। এই যে এখানে আবার ব্লাড ঢুকে গেল এখানে। জিনিসটা বুঝলা? সেই ব্লাড থেকে আবার টিস্যু ফ্লুইড আলাদা হয়ে বেরোয় আসলো। টিস্যু ফ্লুইড অক্সিজেন দিল, নিউট্রিয়েন্টস দিল, কিন্তু এই টিস্যু ফ্লুইডের কিছু পার্ট কার্বন ডাই অক্সাইড, ওয়েস্ট প্রোডাক্ট, জার্মস, ডেড সেল, এগুলোকে আবার কালেক্ট করে নিয়ে নিল লিম্ফ ক্যাপিলারির মধ্যে। তাহলে গোটা জিনিসটা যদি এবার ছোট করে দেখো, দেখো তো এবার বুঝতে পারো কিনা? বুঝলা এবার গোটা ঘটনাটা? এইটা হচ্ছে গোটা ঘটনা। এই যে গোটা ঘটনা, যে এইখানে আছে হচ্ছে তোমার ব্লাড, এইখানে আছে হচ্ছে তোমার ব্লাড, ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড আছে, এই যে এই জায়গাটায় ব্লাড থেকে টিস্যু ফ্লুইড আলাদা হয়ে গেল। এই যে টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইড অক্সিজেন দিল, নিউট্রিয়েন্টস দিল, যা দেওয়ার দিল। দেওয়ার পরে সে টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে নিল, ওয়েস্ট কালেক্ট করে নিল, জার্মস কালেক্ট করে নিল, ডেড সেল কালেক্ট করে নিল, তখন এটাকে বলে লিম্ফ। লিম্ফ কিসের মধ্যে দিয়ে রান করছে? লিম্ফ ক্যাপিলারি। লিম্ফ ক্যাপিলারি গুলো জয়েন হয়ে কি বানায়? লিম্ফ ভেসেল। লিম্ফ ভেসেল গুলো কোথায় চলে গেল? লিম্ফ নোড আর লিম্ফ গ্ল্যান্ডে চলে গেল। ওখানে এই যে টিস্যুর মধ্যে যে জার্মস গুলো আছে, এই জার্মস এর সঙ্গে একটা স্পেশাল ডব্লিউবিসি লিম্ফোসাইটের ফাইটিং হচ্ছে। হওয়ার পরে লিম্ফটা ক্লিয়ার হয়ে গেল। লিম্ফটা ক্লিয়ার হয়ে আবার লিম্ফটা চলে গিয়ে হার্টের মধ্যে আবার ব্লাডের সাথে মিশে গেল। হার্ট আবার ব্লাডকে পাম্প করছে, হার্ট কিন্তু ব্লাডকে পাম্প করছে, হার্ট কখনো লিম্ফকে পাম্প করে না। হার্ট ব্লাডকে পাম্প করছে। এই ব্লাড আবার বেরোচ্ছে, ব্লাড ভেসেল দিয়ে ব্লাড যাচ্ছে, গিয়ে ব্লাড ভেসেল যখন ব্লাড ক্যাপিলারিতে ডিভাইড হয়ে যায়, ব্লাড ক্যাপিলারি থেকে আবার এইরকম টিস্যু ফ্লুইড বেরোয় আসে। তাহলে টিস্যু, তোমার হচ্ছে লিম্ফের একটা কোয়েশ্চেন খুব আসে, যেটা মুভমেন্ট অফ ডাইরেকশন অফ মুভমেন্ট অফ লিম্ফ ইন অনলি ওয়ান ডাইরেকশন, from tissue from tissue to heart, only from tissue to heart। টিস্যু থেকে হার্ট অবধি শুধু লিম্ফের সার্কুলেশনটা হয়, হার্ট থেকে কখনো বেরোয় না। হার্ট থেকে কে বেরোচ্ছে বলো? হার্ট থেকে কি লিম্ফ বেরোচ্ছে বলো? হার্ট থেকে ব্লাড বেরোচ্ছে, হার্ট থেকে কখনো লিম্ফ বেরোয় না। তো টিস্যুর, সরি, লিম্ফের রাস্তাটা একদিকেই, টিস্যু থেকে হার্টের দিকে। কথাটা বুঝলা? টিস্যু থেকে হার্টের দিকে। হার্ট থেকে লিম্ফ বেরোয় না, হার্ট থেকে ব্লাড বেরোয়। ব্লাড থেকে টিস্যু ফ্লুইড আলাদা হয়ে যায়, সেই টিস্যু ফ্লুইড থেকে লিম্ফ আবার এখানে কালেক্ট হয়ে যাচ্ছে। জিনিসটা ফ্যাসিনেটিং একটা ব্যাপার, এটা কোনোদিনও তোমাদের আগে ছিল না, একটা নতুন জিনিস, তাই কি না? এই যে দেখো, এইখানেও খুব সুন্দর করে ডেপিক্ট করা আছে হার্টের একটা একটা দিক দেখলেই হবে। এই যে দেখো, হার্ট থেকে এই যে দেখো ব্লাড বেরোচ্ছে,
এই যে হার্ট থেকে ব্লাড বেরোচ্ছে, এই যে ব্লাড বেরোচ্ছে, এই যে মাঝখানে যে গ্যাপ গুলো, ভাবো এখানে টিস্যু আছে, এখানে টিস্যু আছে, এই যে জায়গাগুলোতে টিস্যু আছে, তাহলে এই জায়গাগুলোতে অক্সিজেন ঢুকছে, নিউট্রিয়েন্টস ঢুকছে এই টিস্যুর জায়গাগুলো। কিন্তু আবার দেখো এর পাশাপাশি এই যে দেখো ছোট ছোট চ্যানেল গুলো যে বেরোলো, এগুলো হচ্ছে লিম্ফ ক্যাপিলারি। এই লিম্ফ ক্যাপিলারি গুলো জয়েন হয়ে বানালো লিম্ফ ভেসেল। এই যে লিম্ফ ভেসেল, যারা টিস্যু থেকে জার্মস, কার্বন ডাই অক্সাইড, হেন তেন সব কালেক্ট করে নিয়ে চলে আসলো এরকম গ্ল্যান্ডের মধ্যে। এই যে এরকম গ্ল্যান্ডের মধ্যে নিয়ে চলে আসলো, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে লিম্ফ নোড। একটা লিম্ফ নোডের বড় পিকচারও দেওয়া আছে এখানে। তো এই লিম্ফ নোডের মধ্যে লিম্ফোসাইট তৈরি হয়, যার সাথে জার্মসের ফাইটিং হচ্ছে। হওয়ার পরে লিম্ফটা যখন ক্লিন হয়ে গেল, এই যে দেখো এটা আবার কোথায় চলে গেল, এই যে হার্টে গিয়ে আবার ব্লাডের সাথেই মিশে গেল। এরকম করে দেখো আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমের প্যারালালি আবার লিম্ফ লিম্ফ মানে লিম্ফ্যাটিক সিস্টেমও চলছে, এক একসাথে দুটা জিনিস চলছে। তো এইভাবে হচ্ছে আমাদের লিম্ফটা এইভাবে কাজ করে। তাহলে লিম্ফ আর ব্লাডের মধ্যে ডিফারেন্স কি? লিম্ফের মধ্যে কিন্তু ব্লাডের মতো আরবিসি থাকে না, লিম্ফের মধ্যে ব্লাডের মতো আরবিসি থাকে না। এই যে দেখো যা বললাম একদম এক্স্যাক্ট ওরকমই লেখা আছে। এই যে as the blood passes through the capillaries, মানে ব্লাড ক্যাপিলারি থেকে কি কি বেরোবে? ওয়াটার বেরোবে, তারপরে হচ্ছে কিছু ওয়াটার সলিউবল সাবস্টেন্সেস বেরোবে, মানে অক্সিজেন, নিউট্রিয়েন্টস এগুলো বেরোবে। বেরোয় টিস্যুর মাঝখানে যে গ্যাপ আছে, যে মুভ আউট ইনটু দ্য স্পেস, স্পেস মানে কি? গ্যাপ। কি টিস্যুর মাঝখানে যে গ্যাপ বেরোবে, যে টিস্যু, সেইখানে চলে যাবে। খালি কি কি থাকবে না ওটার মধ্যে? লার্জার প্রোটিন গুলো থাকবে না, আর ফর্মড এলিমেন্টস গুলো থাকবে না। লিভিং লেখা আছে, লিভিং মানে কি? এগুলো বাদ দিয়ে, তার মানে আরবিসি, ডব্লিউবিসি, বড় বড় প্রোটিন এগুলো থাকবে না। তাহলে এই ওয়াটার অ্যালং উইথ সাম ওয়াটার সলিউবল সাবস্টেন্সেস যা বেরোলো, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে টিস্যু ফ্লুইড। কি বুঝলা? টিস্যু ফ্লুইড যা যা দিল দিল, টিস্যুকে অক্সিজেন দিল, নিউট্রিয়েন্টস দিল, যা যা দিল দিল, কিন্তু তার বদলে আহ এই টিস্যু ফ্লুইডের কিছু পার্ট লিম্ফ্যাটিক সিস্টেমে ঢুকে গেল। এই যে দেখালো ইট হ্যাজ দ্য সেম, যাই হোক, টিস্যু ফ্লুইডের কি সেম মিনারেল ডিস্ট্রিবিউশন অ্যাজ দ্যাট অফ ইন প্লাজমা। ব্লাডের প্লাজমার মধ্যে যা যা থাকে, টিস্যু ফ্লুইডের মধ্যেও তাই তাই থাকে। তো কি কি দিচ্ছে? নিউট্রিয়েন্টস দিচ্ছে, গ্যাসেস দিচ্ছে, যা যা দেওয়ার অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড দিয়ে দিচ্ছে। তো কার কার মধ্যে? ব্লাডের মধ্যে আর টিস্যু, মানে এই যে টিস্যু ফ্লুইডের মধ্যে যা যা ছিল ওগুলো দিয়ে দিল, টিস্যুকে দিয়ে দিল। এবার কি হচ্ছে? এইবার শুরু হয়ে গেল লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম কালেক্টস দিস ফ্লুইড অ্যান্ড ড্রেইনস ইট ব্যাক টু দা মেজর ভেইনস। তারপরে ওগুলো ভেইনসে চলে গেল। দিস ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য লিম্ফ্যাটিক সিস্টেম কল দ্য লিম্ফ। এইটাকেই বলে হচ্ছে লিম্ফ। লিম্ফ কি? লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড কন্টেনিং স্পেশালাইজড লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ হোয়াইট ব্লাড সেল, যেটা কি দেখো লেখা আছে, রেসপন্সিবল ফর দ্য ইমিউন রেসপন্স অফ দ্য বডি, মানে জার্মসের সাথে ফাইট করে। লিম্ফ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ক্যারিয়ার অফ নিউট্রিয়েন্টস, কারণ এগুলো নিউট্রিয়েন্টও দিচ্ছে টিস্যুকে, হরমোনও ক্যারি করে, এটসেট্রা। লাস্টে একটা জিনিস লেখা আছে, ফ্যাটস আর অ্যাবজর্ব থ্রু লিম্ফ ইন দ্য ল্যাকটিয়ালস প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল ভিল্লি। এই যে লাস্টের লাইনটা যদি বুঝতে না পারো, তাহলে এই যে এইখানে দেখো, লাস্টের লাইনটা যদি বুঝতে না পারো, ওটা এখানে দেখো। ভাবো যে এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, ভাবো এটা আমাদের স্মল ইন্টেস্টাইনের টিউব। এবার স্মল ইন্টেস্টাইনের মধ্যে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, বলো ফিঙ্গার লাইক প্রজেকশনটার নাম কি? স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফিঙ্গার লাইক প্রজেকশনটার নাম কি? ভিল্লি। তো ভাবো এগুলো হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো, ভাবো হচ্ছে ভিল্লি। ভাবো এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো হচ্ছে ভিল্লি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, ভিল্লির মধ্যে যেরকম ব্লাড ক্যাপিলারি থাকে, ভাবো এগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারি, ভাবো এগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারি। যেরকম ব্লাড ক্যাপিলারি থাকে, তার পাশাপাশি লিম্ফ ক্যাপিলারিও থাকে, তার পাশাপাশি লিম্ফ ক্যাপিলারিও থাকে, তার পাশাপাশি এরকম ভাবো লিম্ফ ক্যাপিলারিও আছে। এটা কি বললাম? এটা বললাম হচ্ছে ব্লাড ক্যাপিলারি,
এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি, এইটা হচ্ছে লিম্ফ ক্যাপিলারি। এটা হচ্ছে লিম্ফ ক্যাপিলারি। লিম্ফ ক্যাপিলারিটার একটা স্পেশাল নাম আছে, যেটা নাম হচ্ছে ল্যাকটিয়াল। লিম্ফ ক্যাপিলারি ইন স্মল ইন্টেস্টাইনের নাম কি? ল্যাকটিয়াল। তো এবার মনে করো স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডাইজেস্টেড ফুড আছে। ক্লাস 10-এ পড়েছিলে দ্য ফুড, ডাইজেশন অফ ফুড কোথায় কমপ্লিট হয় বলো? ডাইজেশন অফ ফুড কোথায় কমপ্লিট হয়? স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফুড মানে ডাইজেশন কমপ্লিট হয়। তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডাইজেস্টেড ফুড আছে। তো ডাইজেস্টেড ফুডের মধ্যে কি কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট থাকে। প্রোটিন ডাইজেস্ট হওয়ার পরে কিসে কনভার্ট হয় বলো? অ্যামাইনো অ্যাসিড থাকে। আর ফ্যাট ডাইজেস্ট হওয়ার পরে কিসে কনভার্ট হয় বলো? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্ট হয়। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্ট হয়। তো লাস্টের লাইনটাতে কি বলেছে এইদিকে দেখো এবার, কার্বোহাইড্রেট আর অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হবে ব্লাড ক্যাপিলারির মধ্যে, আর ফ্যাটের যে ডাইজেশন হলো মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ডাইজেস্ট হবে লিম্ফ ক্যাপিলারির মধ্যে। সেই লিম্ফ ক্যাপিলারিটার নাম কি? ল্যাকটিয়াল। এবার বুঝলা লাস্টের লাইনটার মানে? তো এটাও লিম্ফ ক্যাপিলারির আরেকটা হচ্ছে কাজ কিন্তু। এই যে দেখো, ফ্যাটস আর অ্যাবজর্বড থ্রু দ্য লিম্ফ in the lacteals present in the intestinal villi. তাহলে লিম্ফ বুঝে গেল তো? এবার চলে আসা হচ্ছে সার্কুলেটরি পাথওয়ে। সার্কুলেটরি পাথওয়ে, দেখো সার্কুলেটরি পাথওয়ে মানে কিভাবে হার্ট পাম্প করে কোথায় পাঠাচ্ছে তার উপরে ডিপেন্ড করে সার্কুলেটরি পাথওয়ে দুই রকমের হয়, ওপেন সার্কুলেটরি পাথওয়ে আর ক্লোজড সার্কুলেটরি পাথওয়ে। এবার তোমাদেরকে ওপেন সার্কুলেটরি সিস্টেম পড়ানো হয়েছিল, বলতে পারবা কোথায়? অ্যানিমাল পার্টটাতে, অ্যানিমাল ফিজিওলজির যে পার্টটা ছিল ওইখানে পড়ানো হয়েছিল ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেমে কি হয় ভাবো, এটা একটা ককরোচ। এবার ভাবো এটা হচ্ছে ককরোচের একটা হার্ট। ককরোচের হার্ট একটু ইউনিক টাইপের হয়। এবার ককরোচের কি হয় বলো তো, হার্টের বাইরের দিকে বডির ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে এটাকে বলে সাইনাস। এটাকে সাইনাস বলে। এই সাইনাসের মধ্যে যা ইন্টারনাল অর্গান আছে আছে। এবার এই সাইনাসের মধ্যে কি আছে? বডি ফ্লুইড। সাইনাস হচ্ছে তোমার ককরোচের বডির ভিতরে যে ফাঁকা জায়গাটা, সেইটাকে বলা হচ্ছে সাইনাস। তো ব্যাপারটা হচ্ছে, ধরে নাও এই বডি ফ্লুইডের মধ্যে যে টিস্যু টিস্যু যা টিস্যু থেকে যা যা কার্বন ডাই অক্সাইড হেন তেন যা যা এখানে কালেক্ট হলে এই কার্বন ডাই অক্সাইডটা এখানে আসবে। সেই কার্বন ডাই অক্সাইডটাকে ওরা পাম্প করে ট্রাকিয়াতে পাঠাবে। এই যে এখানে ট্রাকিয়া থাকে, স্পাইরাকলস থাকে ছোট ছোট ফুটো, ওইখান দিয়ে অক্সিজেন এখান দিয়ে আবার ঢুকবে। তারপরে হার্ট আবার পাম্প করে ডাইরেক্টলি আবার বডি ফ্লুইডস মানে এই যে সাইনাসের মধ্যেই পাম্প করে দেয়। তার মানে কথাটা হচ্ছে যে এদের কোনো ব্লাড ভেসেল থাকে না, নো ব্লাড ভেসেল। কি বললাম? নো ব্লাড ভেসেল, কোনো ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা ক্লোজড থাকে না। ব্লাড ভেসেলের মধ্যে যেহেতু ব্লাডটা ক্লোজ থাকে না, তাই এই ধরনের সার্কুলেটরি সিস্টেমকে কি বলে? ওপেন সার্কুলেটরি সিস্টেম। বুঝলা জিনিসটা? দেখো সেম এটাই লেখা আছে, যেহেতু এদের ব্লাডটা, এই যে দেখো এখানে লেখা আছে যে ওপেন সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট ইন আর্থ্রোপোডস। আর্থ্রোপোডস মানে কি? ইনসেক্ট মানে পোকা। এন্ড মোলাস্ক মানে হচ্ছে শামুক। ইন হুইচ blood pumped by the heart passes through the large vessels into open space or body cavities called sinuses. ডাইরেক্টলি সাইনাসে চলে যাচ্ছে, কোনো ব্লাড ভেসেলস নেই। এটা হয়ে গেল ওপেন সার্কুলেটরি সিস্টেম, এখান থেকে এত অবধি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি ব্লাড কি এরকম ওপেন থাকে? ব্লাড হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে রান করে, আর্টারি, ভেইন, ক্যাপিলারি। যেহেতু আমাদের ক্ষেত্রে যেরকম অ্যানিলিডস, কর্ডেটস, কর্ডেটস এর মধ্যে পড়ে যাবে ব্লাড, ম্যামালস, বার্ডস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়া সব। তাদের মধ্যে কি হয়, এই যে দেখো লেখা আছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ইন হুইচ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট ইজ অলওয়েজ
সার্কুলেটেড থ্রু এ ক্লোজ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস। তো স্যার কোনটা অ্যাডভান্টেজিয়াস? অবভিয়াসলি ক্লোজড সার্কুলেটরি সিস্টেমটা বেশি অ্যাডভান্টেজিয়াস। কেন স্যার? কারণ এখানে ব্লাডটা প্রিসাইসলি কোথায় যাবে সেটা ঠিক মতো রেগুলেটেড হয়। অ্যাজ দ্য ফ্লো অফ ফ্লুইড ক্যান বি মোর প্রিসাইসলি রেগুলেটেড। এই কোয়েশ্চেনটা যদি আসে পারবা, হোয়াই ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ইজ মোর অ্যাডভান্টেজিয়াস ওভার ওপেন সার্কুলেটরি সিস্টেম, তোমাকে এই লাস্টের লাইনটা লিখে দিতে হবে। বিকজ in closed circulatory system the flow of fluid can be more precisely regulated. পার্টিকুলারলি কোথায় যাবে ব্লাডটা সেটা পার্টিকুলারলি রেগুলেট হয়। হয়ে গেল। তো এবার চলে আসো হার্ট। এবার কারোর হয় 2 চেম্বার্ড হার্ট, কারোর হয় তোমার 3 চেম্বার্ড হার্ট, কারোর হয় হচ্ছে তোমার 4 চেম্বার্ড হার্ট। কাদের 2 চেম্বার্ড হার্ট হয়? ফিশের 2 চেম্বার্ড হার্ট হয়। কাদের 3 চেম্বার্ড হার্ট হয়? অ্যামফিবিয়া আর রেপটাইলের 3 চেম্বার্ড হার্ট হয়। আর কাদের 4 চেম্বার্ড হার্ট হয়? ক্রোকোডাইল, রেপটাইলের মধ্যে ক্রোকোডাইল আর বার্ডস এন্ড ম্যামালস এর 4 চেম্বার্ড হার্ট হয়। ঠিক করে এগুলো জিনিস করে রেখো, এগুলো বাচ্চাদের জিনিস, অনেক ছোটবেলার পড়া। কাদের 2 চেম্বার্ড হার্ট হয়, কাদের 3 চেম্বার্ড হার্ট হয়, আর কাদের 4 চেম্বার্ড হার্ট হয়। তো যাদের 2 চেম্বার্ড হার্ট হয় এদের একটাই অ্যাট্রিয়াম থাকে আর একটাই ভেন্ট্রিকল থাকে। আশা করি হার্টের চেম্বার গুলোর নাম তোমাদের মনে আছে। ওপরের চেম্বারকে অ্যাট্রিয়াম আর অরিকল বলে, আর নিচের চেম্বারকে ভেন্ট্রিকল বলে। যাদের 3 চেম্বার্ড হার্ট হয় তাদের দুটো অ্যাট্রিয়াম, দুটো অ্যাট্রিয়া আর একটা ভেন্ট্রিকল থাকে, তাহলে 2 আর 1 3। আর যাদের 4 চেম্বার্ড হার্ট হয় তাদের দুটা অ্যাট্রিয়া, দুটা ভেন্ট্রিকল থাকে। তো এবার কাদের কয়টা চেম্বার আছে তার উপরে ডিপেন্ড করে ব্লাডের সার্কুলেশনও 2 রকমের। ব্লাডের সার্কুলেশনও 2 রকমের, একটা হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন, সরি 3 রকমের। সিঙ্গেল সার্কুলেশন, একটা হচ্ছে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, আর একটা হচ্ছে তোমার ডাবল সার্কুলেশন। 3 রকমের সার্কুলেশন হয়। যাদের 2 চেম্বার্ড হার্ট থাকে মানে ফিশের 2 চেম্বার্ড হার্ট থাকে ওদের হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন। যাদের 3 চেম্বার্ড হার্ট থাকে তাদের ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। আর যাদের 4 চেম্বার্ড হার্ট থাকে মানে বার্ডস এন্ড ম্যামালস তাদের হচ্ছে ডাবল সার্কুলেশন, মানে কমপ্লিট ডাবল সার্কুলেশন। মার্কিং গুলো আমি যেরকম ফটাফট করে করলাম এরকম ফটাফট করে করো। কানটা শুধু বাইরের বাজনার দিকে দিলেই হবে না, তোমার ভবিষ্যৎটা ওটাতে না, তোমার ভবিষ্যৎটা এখানে। বুঝলা? বুঝলা? তো স্যার সিঙ্গেল সার্কুলেশনটা এবার একটু বুঝাই দাও। না স্যার থাক, বুঝাতে হবে না, আমরা তো এমনিও করবো না, উনিও করবো না। সিঙ্গেল সার্কুলেশন, এদিকে দেখো। সিঙ্গেল সার্কুলেশন যাদের, মনে করো এটা একটা ফিশ, ভাবো এটা একটা ফিশ, এই ফিশের এটা ভাবো হচ্ছে গিলস। ফিশের তো লাংস নেই, ফিশের গিলস আছে। আর ভাবো এটা হচ্ছে এটা ফিশের হার্ট। হার্টের মধ্যে একটাই অ্যাট্রিয়াম, একটাই ভেন্ট্রিকল, তাই 2 চেম্বার হার্ট। শোনো মন দিয়ে। তো গোটা বডিতে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেলের মধ্যে, যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড গুলো যে ব্লাড ভেসেল দিয়ে হার্টে চলে আসবে। কি বললাম? কার্বন ডাই অক্সাইড গুলো ব্লাড ভেসেল দিয়ে কোথায় চলে আসবে? হার্টে চলে আসবে। এবার হার্ট এটাকে পাম্প করে এই কার্বন ডাই অক্সাইডটাকে পাঠিয়ে দেয় গিলসে। কার্বন ডাই অক্সাইডটাকে কোথায় পাঠিয়ে দিল? গিলসে পাঠিয়ে দিল। গিলস থেকে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের করে দিল ওরা। গিলস থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে বের করে দিল। এবার অক্সিজেন ঢুকাতে হবে তো, কি করলো? ওয়াটারের মধ্যে যে ডিজলভ অক্সিজেন ওটা গিলস দিয়ে নিল, নিয়ে ওটা ডাইরেক্ট সেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এদের হার্টটা শুধু ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে, অক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে না। অক্সিজেনেটেড ব্লাড ডাইরেক্ট চলে যাচ্ছে কোথায়?
সেলের মধ্যে অক্সিজেনটা ইউজ হচ্ছে, রেসপিরেশন হচ্ছে, হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ওই কার্বন ডাই অক্সাইডটা শুধু মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা শুধু হার্টে যাচ্ছে। তাহলে এখানে হার্ট কয়বার পাম্প করছে? মাত্র একবার, শুধু ডিঅক্সিজেনেটেড ব্লাডকে গিলসে পাঠাচ্ছে, তাই এটা সিঙ্গেল সার্কুলেশন। তাই এটা কি সার্কুলেশন? সিঙ্গেল সার্কুলেশন। পারবা তো? এইটুকুনি বুঝতে পারলে? এইটুকুনি যদি না বুঝতে পারো তাহলে আর কিছু বলার নাই। ইন ফিশেস, the heart pumps out only, কি লেখা আছে? deoxygenated blood। কোথায় পাঠিয়ে দেয়? শুধু গিলসে পাঠিয়ে দেয়, which is oxygenated by the gills and supplied to the body parts from where deoxygenated blood is returned to the heart, single circulation। ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে গিলসে পাঠিয়ে দিল, ওখানে ওটা অক্সিজেনেটেড হলো, অক্সিজেনেটেড ব্লাডটা ডাইরেক্ট চলে গেল সেলে, সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার চলে আসলো হার্টে। কিন্তু এবার অ্যামফিবিয়া, রেপটাইল, ওদের ক্ষেত্রে কি হয়? এই দিকে দেখো, অ্যামফিবিয়া রেপটাইলের মধ্যে হয় কি, এই যে এরকম হয় ব্যাপারটা। ওদের হার্টের হয় হচ্ছে মাত্র 3টা চেম্বার, ওদের হার্টের 3টা চেম্বার হয়। ওপরের দিকে 2টা অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, আর নিচের দিকে একটা ভেন্ট্রিকল। বুঝলা? এইবার তুমি এটাকে, তুমি ভাবো নিচের দিকে আছে বডি সেল, ভাবো এটা সেল, আর উপরের দিকে আছে লাংস। তুমি লাংস বলো, কিন্তু সবার তো লাংস থাকে না, কেউ 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 স্কিন দিয়েও রেসপিরেশন করে, কেউ কোনো কোনো অ্যামফিবিয়া, কোনো কোনো রেপটাইল ইয়ে আছে যাদের গিলসও থাকে, 3 চেম্বার্ড হার্টস কিন্তু গিলসও থাকে। ম্যাটারটা ওটা না, এক্সচেঞ্জ অফ গ্যাস তোমার মানে কি দিয়ে করছে, লাংস দিয়ে করছে না স্কিন দিয়ে করছে না গিলস দিয়ে করছে, ওটা ম্যাটার করে না। আমার কথাটা এইখানে বোঝো, সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ইয়েস অর নো? এই কার্বন ডাই অক্সাইডটা চলে আসলো হার্টে, হ্যাঁ কি না? তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড আসলো। আবার এইদিকে লাংস, স্কিন আর গিলস এরা অক্সিজেনকে অ্যাবজর্ব করছে, এই অক্সিজেনেটেড ব্লাডটাও চলে আসলো হার্টে, হ্যাঁ কি না? এইদিকে অক্সিজেনেটেড ব্লাডও আসলো। তাহলে এই দিক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আবার এই দিক থেকে অক্সিজেনেটেড ব্লাড, দুটোই চলে আসলো ভেন্ট্রিকলে। তাহলে ভেন্ট্রিকলে ব্লাডটা কি হয়ে গেল? মিক্সড ব্লাড হয়ে গেল। এই ভেন্ট্রিকল যখন ব্লাডকে পাম্প করবে, এই ভেন্ট্রিকল যখন ব্লাডকে পাম্প করবে, এই মিক্সড ব্লাডের কিছু পার্ট চলে যাবে সেলে, এই মিক্সড ব্লাডের কিছু পার্ট চলে যাবে সেলে, যারা সেলকে অক্সিজেন প্রোভাইড করবে, আর কিছু পার্ট চলে যাবে আবার লাংসে, বা মানে যেটাই হোক না কেন ওদের রেসপিরেটরি অর্গান, যেখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরোয় যাবে। কারণ এই মিক্সড ব্লাডের মধ্যে তো কার্বন ডাই অক্সাইডও আছে, হ্যাঁ কি না? আবার মিক্সড ব্লাডের মধ্যে কি আছে? অক্সিজেনও আছে। তো মিক্সড ব্লাডটা দুই দিকেই যাচ্ছে, এইদিকে আবার সেলের মানে বডির মধ্যেও যাচ্ছে, বডি সেলের মধ্যেও যাচ্ছে। তো মিক্সড ব্লাড থেকে একটু অক্সিজেন সেলের মধ্যে ঢুকে গেল, সেলের মধ্যে একটু অক্সিজেন ঢুকে গেল, আবার তোমার মিক্সড ব্লাডের কিছু পার্ট এই দিক দিয়ে আবার চলে যাচ্ছে রেসপিরেটরি অর্গানে, যেখান থেকে মিক্সড ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বেরোয় গেল। আবার ওই দিক থেকে অক্সিজেন ঢুকলো, অক্সিজেনেটেড ব্লাডটা আবার হার্টে আসলো, আবার এই দিক থেকে সেল থেকে কার্বন ডাই অক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাও হার্টে আসলো, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাড আবার ভেন্ট্রিকলে মিক্সড হয়ে গেল। সেই ভেন্ট্রিকল যখন পাম্প করছে, কিছুটা ব্লাড আবার সেলে চলে যাচ্ছে, যেখান থেকে অক্সিজেন ঢুকে গেল সেলে, আর কিছুটা ব্লাড চলে গেল লাংসে বা যে রেসপিরেটরি অর্গানে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। তো এইটা হচ্ছে, তাহলে এখানে হার্ট কবার পাম্প করছে? এই যে এটা একবার, মানে হার্ট টু বডি, বডি টু হার্ট, আবার এইটা একটা মানে হার্ট টু রেসপিরেটরি অর্গান মানে লাংস, অর লাংস টু হার্ট। তাহলে দুবার সার্কুলেশন হচ্ছে, তাই এটাকে কি বলবো? ডাবল সার্কুলেশন। ডাবল সার্কুলেশন। কিন্তু এই ডাবল সার্কুলেশনটা যেহেতু এখানে মিক্স হয়ে যাচ্ছে, তাই এটাকে বলবো ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। কি বলবো এটাকে? ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। এবারে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন হওয়ার জন্য ব্যাপারটা বোঝো, যে এখানে আবার ব্যাপার আছে। এখানে ব্লাডটা যেহেতু মিক্সড, এখানে যে ব্লাডটা ওরা পাম্প করছে, ব্লাডটা যেহেতু মিক্সড, মানে কি এর মধ্যে কার্বন ডাই অক্সাইডও আছে, অক্সিজেনও আছে। তাহলে এই যে সেল কি প্রপার অক্সিজেন পাবে? সেলের মধ্যে কি সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই হবে? হবে না। তার মানে এদের সেলের মধ্যে খুব মানে অনেক কম অক্সিজেন সাপ্লাই হয়। এই কম অক্সিজেন সাপ্লাই হওয়ার জন্য এরা নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, কান্ট কন্ট্রোল
বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার যেহেতু এরা কন্ট্রোল করতে পারে না, তাই এরা হয় কোল্ড ব্লাডেড অ্যানিমাল। তাই এরা কি হয় বললাম? কোল্ড ব্লাডেড অ্যানিমাল। আর কোল্ড ব্লাডেড অ্যানিমালদেরকে বলে পয়কিলোথার্মিক অর এক্সোথার্মিক এক্টোথার্মিক অ্যানিমাল। পয়কিলো অর একটো এক্টোথার্মিক অ্যানিমাল। তার মানে এরা নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। সাপ, ব্যাং, এরা নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, এদের কোল্ড ব্লাড হয়। তো এদের মানে এনভায়রনমেন্টের টেম্পারেচার বেড়ে গেলে এদেরও বডি টেম্পারেচার বেড়ে যায়, এনভায়রনমেন্টের টেম্পারেচার কমে গেলে এদেরও বডি টেম্পারেচার কমে যায়। কেন? কারণ এরা বডিতে বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, কম অক্সিজেন, তাই কম এনার্জি। কম এনার্জির জন্য এরা বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। তাই এদের যখন গরম লাগে তখন এরা ঠান্ডা জায়গায় চলে আসে, যখন ঠান্ডা লাগে তখন গরম জায়গায় চলে যায়। তার মানে এটা টোটালি একটো একটো মানে কি বাইরে, মানে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট বডি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। বুঝতে পারলা? তাহলে এটা হয়ে গেল ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। অত কিছু লেখা নাই, বাট তাও বলে দিলাম যে ইন amphibians and reptiles the left atrium receives oxygenated blood from the gills, lungs or skin, যেটাই রেসপিরেটরি অর্গান হোক না কেন। আমি তিনটাই লিখেছি কিন্তু, হ্যাঁ কি না? গিলসও লিখেছি, লাংসও লিখেছি, স্কিনও লিখেছি। আর রাইট সাইড কি ধরনের ব্লাডকে রিসিভ করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড from other body parts. However, they get mixed up in single ventricle which pumps out mixed blood. Mixed blood কে পাম্প করে, সেই জন্য এটাকে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন বলে। এটুকুনি ক্লিয়ার? এবার চলে আসো কমপ্লিট ডাবল সার্কুলেশন। আমাদের ক্ষেত্রে যেটা হয় কমপ্লিট ডাবল সার্কুলেশন বা শুধু ডাবল সার্কুলেশন। দেখো, ইন কন্ট্রাস্ট উইথ অ্যামফিবিয়া বা রেপটাইল, আমাদের আবার হার্টের চারটা চেম্বার হয়। আমাদের হার্টের কটা চেম্বার হয়? চারটা চেম্বার হয়। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, চারটা চেম্বার হয়। এবার ভাবো, এইদিকে আছে আমাদের বডি সেল, ভাবো এটা আমাদের বডি সেল, আর এইদিকে আছে মনে করো লাংস, এইদিকে আছে মনে করো লাংস। কথাটা বুঝো? তাহলে ব্যাপারটা এইভাবে দেখো, আমাদের সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ইয়েস অর নো? এই কার্বন ডাই অক্সাইড গুলো রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসলো, রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে লাংসে পাঠালো, লাংস এই কার্বন ডাই অক্সাইডকে বের করে দিল, তার বদলে কোন গ্যাসকে নিবে? অক্সিজেনকে নিল। এই অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসলো লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে চলে আসলো লেফট ভেন্ট্রিকলে। তাহলে এই অক্সিজেনেটেড ব্লাডটা এবার লেফট ভেন্ট্রিকল থেকে চলে গেল আমাদের সেলে। তার মানে সেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই হয়ে গেল। এই অক্সিজেনটা সেলের মধ্যে রেসপিরেশন করবে, করলেই কোন গ্যাস তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইডটা আবার চলে আসলো রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে আবার ওটা চলে গেল লাংসে, লাংস থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেল, অক্সিজেন ঢুকে গেল। তার মানে এখন ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে গেল। এই অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসলো লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে ওই অক্সিজেনটা আবার সেলের মধ্যে সাপ্লাই হয়ে গেল। কিন্তু এখানে দেখো, রাইট সাইড আর লেফট সাইডের মধ্যে কোনো রকমের মিক্সিং হচ্ছে না, মানে কার্বন ডাই অক্সাইড ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড ব্লাডের কোনো মিক্স আপ হচ্ছে না। সেই জন্য আমরা আমাদের সেলের মধ্যে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারি। আমরা যে ব্লাডটা সাপ্লাই দিচ্ছি আমাদের বডি সেলের মধ্যে, তার মধ্যে অক্সিজেন অনেক বেশি থাকে। ওটা মিক্সড ব্লাড না, ওটা অক্সিজেনেটেড ব্লাড, পিওরলি অক্সিজেনেটেড ব্লাড। তো যেহেতু আমরা অনেক বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারি, বেশি মোর অক্সিজেন, মোর অক্সিজেন মানে কি? মোর এনার্জি, হ্যাঁ কি না? মোর এনার্জির জন্য আমরা বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। সেই জন্য আমাদেরকে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় না। তো বডি টেম্পারেচারকে যেহেতু আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি, তাই আমাদেরকে বলে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক অর হোমিওথার্মিক অ্যানিমাল, হোমিওথার্মিক অ্যানিমাল। হোমিও, হোমিও মানে কি? সেম, আমাদের বডি টেম্পারেচার সবসময় সেম থাকে। শীতকালেও 37°C, গরমকালেও 37°C। গরমকালে কিভাবে 37 করি? সোয়েটিং এর মাধ্যমে। শীতকালে কিভাবে করি? আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন, তারপরে শিভারিং, এগুলো করে।
আর এন্ডো মানে কি ভিতরে, ইনসাইড মানে আমরা নিজেদের বডি টেম্পারেচার নিজেরাই ভিতরে ভিতরে কন্ট্রোল করে নিই। একটো মানে কি ছিল বাইরে, মানে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে ভিতরে ভিতরেই আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এটা হয়ে গেল কমপ্লিট ডাবল সার্কুলেশন। এই যে দেখো ডাবল সার্কুলেশন কেন, এটাও ডাবল সার্কুলেশন। এই যে হার্ট টু বডি মানে এটা 1 নাম্বার, হার্ট টু বডি, বডি টু হার্ট, আর হার্ট টু লাংস এটা 2 নাম্বার। দুইবার সার্কুলেশন হচ্ছে হার্ট দিয়ে। লেফট ভেন্ট্রিকল এখানে পাঠাচ্ছে, রাইট ভেন্ট্রিকল এখানে পাঠাচ্ছে, দুইবার সার্কুলেশন। তাই আমাদেরটাও ডাবল সার্কুলেশন, তাই আমাদেরটাও ডাবল সার্কুলেশন, কিন্তু আমাদেরটা কমপ্লিট ডাবল সার্কুলেশন, তাই আমাদেরটা কমপ্লিট ডাবল সার্কুলেশন। এইটুকুনি বুঝতে পারলাম। এই যে দেখো লেখা আছে ইন বার্ডস এন্ড ম্যামালস অক্সিজেনেটেড এন্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড, কে কথা বলছো, received by the left and right atrium respectively passes on to the ventricle of the same side, মানে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। লেফট অ্যাট্রিয়ামে কোন ব্লাড আসবে, অক্সিজেনেটেড, রাইট অ্যাট্রিয়ামে কোন ব্লাড আসবে, ডিঅক্সিজেনেটেড। আসলো, আসার পরে ভেন্ট্রিকলস ওটাকে পাম্প করলো, পাম্প করাতে কিন্তু এখানে মিক্সিং আপ হচ্ছে না, উইদাউট এনি মিক্সিং আপ। Two separate circulatory pathways are present in this organism. Hence, these animals have double circulation. Clear? এটুকুনি। তাহলে কাদের 2 চেম্বার্ড হার্ট, কাদের 3 চেম্বার্ড হার্ট, কাদের 4 চেম্বার্ড হার্ট, কাদের সিঙ্গেল সার্কুলেশন, কাদের ইনকমপ্লিট সার্কুলেশন, আর কাদের কমপ্লিট ডাবল সার্কুলেশন। কোনো প্রবলেম? শুনলে কোনো প্রবলেম নাই, না শুনলে তো। আমি আগে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে মানে হার্টের যে স্ট্রাকচারটা, এটা আমি আগে এনসিইআরটি থেকে পড়াই দিচ্ছি। এটা তোমার ইয়ের ক্লাস 10-এর যে হার্ট পড়ছিলা তার থেকে অনেক অ্যাডভান্স এখন যেটা পড়বা, ঠিক আছে? সেই জন্য আমি আগে এনসিইআরটি থেকে পড়িয়ে দিই, তারপরে আমি নিজের ছবি আঁকিয়ে আমি বুঝিয়ে দেব। কিন্তু এটা ভালো করে বুঝতে হবে, আমার রিকোয়েস্ট। তো হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যেহেতু এটা একটা সিস্টেম ও একটা অর্গান সিস্টেম, অনেকগুলো অর্গান দিয়ে তৈরি হয়, তো আমাদের সার্কুলেটরি সিস্টেমের অর্গান গুলো হচ্ছে একটা মাসকুলার চেম্বার্ড হার্ট, তারপরে নেটওয়ার্ক অফ ক্লোজড ব্রাঞ্চিং ব্লাড ভেসেলস, আর হচ্ছে ব্লাড। তো এটার মধ্যে আমাদের ব্লাড হয়ে গেছে, এর মানে ফার্স্ট লেকচারেই আমরা ব্লাডের কম্পোনেন্টস গুলো পড়ে নিয়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে এখানে হার্ট, তারপরের দিন আমরা পড়বো ব্লাড ভেসেলস। এই যে ব্লাড ভেসেলস গুলো আমরা পরের দিন পড়বো। তাহলে এবার চলে আসো হার্ট। এখান থেকে ব্র্যাকেট শুরু হবে, কোথাও শেষ হবে না। হার্ট ইজ মেসোডার্মালি ডেরাইভড অর্গান। এবার কোশ্চেনটা হচ্ছে মেসোডার্মালি ডেরাইভড অর্গান মানে কি? তোমাদেরকে যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম তখন এমব্রায়োর 3টা লেয়ার ছিল, মনে আছে? সবার বাইরের লেয়ারকে বলে এক্টোডার্ম, সবার বাইরের লেয়ারকে কি বলে, এক্টোডার্ম। মাঝখানের লেয়ারকে কি বলে, মেসোডার্ম। আর সব থেকে ভেতরের লেয়ারকে কি বলে, এন্ডোডার্ম। যারা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল হয়, মানে যাদের এমব্রায়োর 3টা লেয়ার থাকে, এই মেসোডার্ম থেকে হার্ট তৈরি হয় বলেছে। আমাদের হার্ট এই এমব্রায়োর মেসোডার্ম থেকে তৈরি হয়। তাই দেখো লেখা আছে মেসোডার্মালি ডেরাইভড। এটা বুঝতে অসুবিধা হবে না তো, বলো? মেসোডার্মালি ডেরাইভড মানেটা পরে বুঝতে অসুবিধা হবে না তো? এমব্রায়োর মাঝখানের লেয়ারটা থেকে মানে মেসোডার্ম থেকে তৈরি হয়। তারপরে বলেছি কি এটা থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে। থোরাসিক ক্যাভিটি মানে চেস্ট ক্যাভিটি, বিটুইন দ্য টু লাংস, দুটো লাংসের মাঝখানে, স্লাইটলি টিল্টেড টু দ্য লেফট, একটু বাদিক ঘেঁষে। আমাদের হার্টের সাইজ কত? তোমার হার্টের সাইজ হচ্ছে তোমার ক্লেন্সড ফিস্টের সমান, মানে তোমার মুট্ঠির সমান। তোমার মুট্ঠি যতটা, তোমার হার্টের সাইজও ততটা। এবার হার্টের বাইরের দিকে একটা ডাবল ওয়ালড মেমব্রেনাস ব্যাগ থাকে, এটা প্রোটেক্টিভ লেয়ার, যেটাকে বলে পেরিকার্ডিয়াম। আর দুটো ডাবল ওয়াল বলেছে, তার মানে দুটো ওয়ালের মাঝখানে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা হার্টকে প্রোটেক্ট করে, প্লাস হার্টকে সবসময় ভেজা রাখে, ময়েস্ট রাখে। কারণ হার্টটা কি হচ্ছে, পাম্পিং হচ্ছে। এবার হার্টটা যদি শুকিয়ে যায়,
হার্টের ওয়ালটা যদি শুকিয়ে যায় তাহলে ঠিক করে পাম্পিং করতে পারবে না, সেই জন্য হার্টটাকে সবসময় ময়েস্ট রাখে। এবার দেখো, আওয়ার হার্ট হ্যাজ 4 চেম্বার্স, তোমরা সবাই জানো। ওপরের দুটো চেম্বারকে কি বলে? অ্যাট্রিয়া। নিচের দুটো চেম্বারকে কি বলে? ভেন্ট্রিকল। আর দুই সাইডের মানে রাইট সাইড আর লেফট সাইডের মাঝখানে থাকে একটা মাস্কিউলার সেপারেশন, যেটাকে বলে সেপ্টাম। যদি অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে তাহলে বলে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর যদি ভেন্ট্রিকলের মাঝখানে থাকে তাহলে বলে ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম। এই সেম সেপ্টাম আবার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে থাকে, তখন সেটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। আমি সব ছবি আঁকিয়ে বুঝিয়ে দিচ্ছি, পরে আমি না হলে এইটুকুনি আমি আগে বুঝাই দিই, এইটুকুনি আগে আমি বুঝিয়ে দিই। এই যে দেখো, আমাদের হার্টের 4টা চেম্বার বলছে তো, রাইট অ্যাট্রিয়াম, লেফট রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তাই তো? এবার বলেছে কি যে আমাদের রাইট সাইড আর লেফট সাইডের মাঝখানে আবার এরকম একটা মাস্কিউলার সেপারেশন থাকে, এই সেপারেশনটাকে বলে সেপ্টাম। যদি অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে তাহলে ওটার নাম ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর যদি ভেন্ট্রিকলের মাঝখানে থাকে তাহলে ওটার নাম ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম। এবার ক্লিয়ার হলো? ঠিক আছে। এইবার দেখো, এটা ভাবো অ্যাট্রিয়ামের ওয়াল, অ্যাট্রিয়ামের মাসল। এটা ভাবো হচ্ছে ভেন্ট্রিকলের মাসল, এটা ভাবো ভেন্ট্রিকলের মাসল। এবার বলেছে কি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানেও আবার সেপ্টাম থাকে, এই যে এখানেও আবার সেপ্টাম থাকে বলেছে, এই যে এই জায়গাটাতেও আবার সেপ্টাম থাকে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানেও সেপ্টাম থাকে, এই সেপ্টামটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। এইবার ক্লিয়ার হলো? 3টা সেপ্টাম বোঝা যাবে তো এবার? আচ্ছা, নেক্সট এবার কি বলেছে দেখো, নেক্সট বলেছে কি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে আবার সেপ্টাম আছে সেখানে আবার কিন্তু একটা ওপেনিং আছে, এই ওপেনিং গুলোর মাঝখানে আছে ভালভ, এই ওপেনিং গুলোর মাঝখানে আছে ভালভ। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে আছে একটা ভালভ, যেটা হচ্ছে 3টা মাস্কিউলার ফ্ল্যাপ অর কাস্প দিয়ে তৈরি, যেটাকে বলে ট্রাইকাসপিড ভালভ। আর তোমার হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানেও আবার আছে একটা ভালভ, যেটার মধ্যে 2টা কাস্প থাকে, তাই ওটার নাম বাইকাসপিড ভালভ অর মিট্রাল ভালভ। যদি না বুঝতে পারো এই যে এখানে দেখো বলেছে কি, এই যে তোমার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ওপেনিংটা আছে, এই ওপেনিং এ 3টা কাস্প থাকে, একটা একটা দুইটা তিনটা, তাই এটার নাম হয়ে গেল ট্রাইকাসপিড ভালভ। এটার নাম কি হয়ে গেল? ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ওপেনিংটা আছে এখানে আবার 2টা ভালভ আছে, যার মধ্যে 2টা ভালভ আছে, তাই এটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ আর মিট্রাল ভালভ। মিট্রাল ভালভটা আমি লিখলাম না, শুধু বাইকাসপিড ভালভই লিখলাম। এটুকুনি ক্লিয়ার হলো? কোনো অসুবিধা থাকলে বলো। আচ্ছা, নেক্সট এবার চলে আসো, the opening of right and left ventricle into the তারপরে কি বলেছে, into the pulmonary artery and the aorta respectively are provided with semilunar valve। এটা এত শর্টে মেরে দিয়েছে এই একটা লাইন, মানে এটার মধ্যে অনেক কিছু আছে এই একটা লাইনের মধ্যে। এই যে দেখো আমার ছবিটা দেখো, বলেছে কি আমাকে এই জায়গাটা এবার মুছতে হবে, এই যে এই জায়গাটা মুছতে হচ্ছে, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, মানে ইন্টার অ্যাট্রিওলার সেপ্টামটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি।
এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখো বলেছে কি, রাইট ভেন্ট্রিকল আবার এখানে একটা অ্যাওর্টার মধ্যে দিয়ে গেছে, এই যে এই জায়গাটা। এই অ্যাওর্টাটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এই আর্টারিটার নাম কি? পালমোনারি আর্টারি। এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে পালমোনারি আর্টারি এরকম ভাবে দুই দিকে দুটা ব্রাঞ্চে হয়ে গেছে, দুই দিকে লাংসে চলে গেছে। তো বলেছে কি, এর মাঝখানে আবার একটা ভালভ থাকে যেটা নাম হচ্ছে সেমি লিউনার ভালভ। সেমি লিউনার, দেখো সেমি লিউনার, সেমি, সেমি মানে হচ্ছে হাফ, আর লুনার, বলো লুনার মানে কি? লুনার মানে কি? মুন। তার মানে হাফ মুনের মতো দেখতে এই ভালভটা, এই ভালভটা হাফ মুনের মতো দেখতে, তাই এটার নাম হচ্ছে সেমি লিউনার ভালভ। পারবা? একই রকম ভাবে লেফট ভেন্ট্রিকল আবার আরেকটা আর্টারির মধ্যে ওপেন হয়েছে। লেফট ভেন্ট্রিকল আবার আরেকটা আর্টারির মধ্যে ওপেন হয়েছে, যেই আর্টারিটার নাম হচ্ছে অ্যাওর্টা। যেই আর্টারিটার নাম হচ্ছে কি বলতো? অ্যাওর্টা। এইটার নাম হচ্ছে অ্যাওর্টা। এই অ্যাওর্টার এখানেও আবার একটা সেমিলিউনার ভালভ থাকে, এইখানেও আবার একটা সেমিলিউনার ভালভ থাকে। তাহলে এগুলো অর্ধেক চাঁদের মতো দেখতে, তাই এগুলোর নাম হচ্ছে সেমিলিউনার ভালভ। এগুলোর নাম কি বললাম? সেমি লিউনার ভালভ। যদি পালমোনারি আর্টারির মধ্যে থাকে তাহলে পালমোনারি সেমিলিউনার ভালভ, যদি অ্যাওর্টার মধ্যে থাকে তাহলে অ্যাওর্টিক সেমিলিউনার ভালভ। যদিও এনসিআরটি তে আলাদা করে দেওয়া নাই, এনসিআরটি তে শুধু সেমিলিউনার ভালভই লেখা। তো তোমরা শুধু সেমিলিউনার ভালভই মনে রেখো, কোনো অসুবিধা এখানে বলো? এইটুকুনি সবগুলো ভালভ মনে মনে থাকবে তো? তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদেরকে একবারে বলেই দিই। এই যে পালমোনারি আর্টারি এগুলো চলে গেছে লাংসে, এগুলো লাংসে চলে গেছে। পালমোনারি আর্টারি চলে গেছে লাংসে, এই দুই দিক দিয়ে এগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাবে লাংসে। আর অ্যাওর্টা, অ্যাওর্টা চলে গেছে আমাদের বডিতে, অ্যাওর্টা আমাদের বডিতে চলে গেছে, বডিতে, বডি সেলে অক্সিজেনেটেড ব্লাড দিয়ে দিন, বডিতে চলে গেছে একটা। এইটুকুনির মধ্যে কোনো সমস্যা বলো? এইটা হয়ে গেল আমাদের, এই যে দেখে নাও। তাহলে এই যে দেখো লাস্টে কি লেখা আছে? দ্য ওপেনিং অফ দ্য রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে কি বেরিয়েছে বলো? রাইট ভেন্ট্রিকল থেকে কি বেরিয়েছে? এখনই কি দেখালাম? পালমোনারি আর্টারি। আর লেফট ভেন্ট্রিকল থেকে কি বেরিয়েছে? লেফট ভেন্ট্রিকল থেকে বেরিয়েছে অ্যাওর্টা। আর ওদের মাঝখানে কি আছে? সেমিলিউনার ভালভ। ভালভের ফাংশন তোমরা জানো, অ্যালাউজ দ্য ফ্লো অফ ব্লাড অনলি ইন ওয়ান ডাইরেকশন। শুধুমাত্র একদিকেই ডাইরেকশন, একদিকে যাতে যায় ব্লাডটা, উল্টা দিকে যাতে না আসে সেটাকে কন্ট্রোল করে। সো অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসলে আর ব্যাক করে ভেন্ট্রিকলে যাবে, অ্যাট্রিয়াতে যাবে না। আর ভেন্ট্রিকল থেকে যদি পালমোনারি আর্টারি আর অ্যাওর্টাতে যায় তাহলে পালমোনারি আর্টারি আর অ্যাওর্টা থেকে ব্যাক করে আবার ভেন্ট্রিকলে আসবে না। তাহলে দিস ভালভস প্রিভেন্টস এনি ব্যাকওয়ার্ড ফ্লো। এইখানে গিয়ে শেষ হলো হার্টের মোটামুটি স্ট্রাকচারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা হার্টের সাথে কানেক্টেড ইয়েগুলো পড়লাম, হার্টের সাথে কানেক্টেড আর্টারি গুলো পড়লাম, কিন্তু হার্টের সাথে কানেক্টেড ভেইনস গুলো তো পড়লাম না। তাহলে আমি ভেইনস গুলো একবার বলে দিই, হার্টের সাথে কানেক্টেড ভেইনস গুলো বলে দিই। দেখো এই যে দেখো, রাইট অ্যাট্রিয়ামে মানে এই জায়গাটাতে কি হয়, ওপর থেকে একটা বড় ভেইন এখানে ঢোকে, যেটা নাম হচ্ছে সুপিরিয়ার ভেনা কেভা, যেটা নাম হচ্ছে সুপিরিয়ার ভেনা কেভা। ভেনা কেভা মানেই ভেইন।
আবার নিচ থেকে আর একটা ভেইন আসে, এটাও কিন্তু পিছন দিক দিয়ে, ভাববা পিছন দিক দিয়ে রাইট অ্যাট্রিয়ামেই ঢুকেছে, এটার নাম ইনফেরিয়ার ভেনা কেভা। এটার নাম কি বললাম? ইনফেরিয়ার ভেনা কেভা। এবার লেফট অ্যাট্রিয়ামেও আবার ভেইন কানেক্টেড থাকে। লেফট অ্যাট্রিয়ামে এইদিকে লাংস থেকে এক জোড়া ভেইন আসে, লাংস থেকে এক জোড়া ভেইন ঢোকে এই সাইড দিয়ে, এই দিক দিয়ে লাংস থেকে এক জোড়া ভেইন আসে, যেটার নাম হচ্ছে পালমোনারি ভেইন, যেটার নাম হচ্ছে পালমোনারি ভেইন। আবার এই দিক দিয়েও লাংস থেকে আবার এক জোড়া ভেইন আসে, এই দিক দিয়েও এক জোড়া ভেইন আসে, এই যে দেখো। কিন্তু ভেবো না এটা রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, রাইট অ্যাট্রিয়ামের সাইড দিয়ে ঢুকছে, কিন্তু ইমাজিন করো হার্টের পিছন দিয়ে, হার্টের পিছন দিয়ে ওটা লেফট অ্যাট্রিয়ামেই আসে, এটাও পালমোনারি ভেইন। এটাও কি বললাম? পালমোনারি ভেইন। তাহলে ব্যাপারটা দেখো, আমি একটা জিনিস বলি, এটা সারা জীবন মনে রাখবা। ভেন্ট্রিকল থেকে, ভেন্ট্রিকল থেকে সব সময় আর্টারি বেরোয়, সব সময় আর্টারি বেরোয়, ভেন্ট্রিকল থেকে সব সময় আর্টারি বেরোয়। আর অ্যাট্রিয়ামের মধ্যে, অ্যাট্রিয়ামের মধ্যে সব সময় ভেইন ঢোকে, অ্যাট্রিয়ামের মধ্যে সব সময় ভেইন ঢোকে। কি বললাম? ভেন্ট্রিকল থেকে সব সময় আর্টারি বেরোয়, আর অ্যাট্রিয়ামের মধ্যে সব সময় ভেইন ঢোকে। এই মন্ত্রটা যদি মনে রাখো, তাহলে তোমার সারা হার্টের সব সমস্যা মিটে যাবে, বুঝলা? কি বললাম? তোমার ভেন্ট্রিকল, অ্যারোটা দেখবা, ভেন্ট্রিকল থেকে আর্টারি বের হয়, ভেন্ট্রিকল থেকে আর্টারি বের হয়, এই অ্যারোটা দেখো বের হওয়া দেখাচ্ছে, অ্যারাইজ মানে বের হচ্ছে। আর কি বললাম যেন? অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের মধ্যে সবসময় ভেইন ঢোকে। দেখো অ্যারোটা কোন দিকে দিলাম, এই দিকে দিলাম, ভেইন ঢোকে। এবার দেখো জিনিসটা বোঝো, ভেন্ট্রিকল থেকে দেখো, একটা হয় রাইট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে, একই না? একটা রাইট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে, একটা আবার লেফট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে, হ্যাঁ কি না বলো? রাইট ভেন্ট্রিকল থেকে যেটা বেরোচ্ছে ওটা লাংসে যায়, ওটা লাংসে যায়, যেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, যেটার নাম কি বললাম? পালমোনারি আর্টারি। আর লেফট ভেন্ট্রিকল থেকে যেটা বেরোচ্ছে ওটা বডিতে যায়, ওটা বডিতে যায়, ওটার নাম হচ্ছে অ্যাওর্টা, ওটার নাম হচ্ছে অ্যাওর্টা। সেরকমই আবার ভেইনস, ভেইনসেরও আবার ম্যাটারটা বুঝাই দিই। ভেইনসেরও ম্যাটারটা ঠিক এরকম, যে দেখো এই দিকে উল্টা দিকে হবে, এই দিকে হবে, অ্যারোটা এই দিকে হবে। দেখো লাংস থেকে, লাংস থেকে এক জোড়া মানে ভেইনস আসছে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে আসছে, যেটার নাম পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন। আবার বডি থেকে, বডি থেকে আবার এক জোড়া ভেইনস আসছে, বডি থেকে এক জোড়া ভেইনস আসছে, কোথা থেকে? বডি থেকে আসছে, কোথায় আসছে? রাইট অ্যাট্রিয়ামে আসছে, সেটার নাম হচ্ছে নর্মাল ভেইন অর ভেনা কেভা, সুপিরিয়ার ভেনা কেভা আর ইনফিরিয়ার ভেনা কেভা। এবার আর একটা মন্ত্র লিখে দিচ্ছি। নর্মালি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, নর্মালি ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। নর্মালি আর্টারি কোন ব্লাড ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। নর্মালি ভেইন কোন ব্লাড ক্যারি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু যদি পালমোনারি কথাটা থাকে, তার মানে ভাববা উল্টা, তার মানে নর্মাল আর্টারি যদি অক্সিজেনেটেড ব্লাড, তাহলে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। নর্মাল ভেইন যদি ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে পালমোনারি ভেইন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। এই মন্ত্রটা মনে রেখো, তাহলে তোমার হার্টের সবগুলা সমস্যা মিলিয়ে যাবে, বুঝলা? এই যে দেখো, এই, হ্যাঁ
অ্যারো গুলা দেখলেই কিন্তু ঠিক করে হয়ে যাবে। হলো হলো। আচ্ছা দাঁড়াও, পরে লিখে নিও, আমি পরে টাইম দিব, দাঁড়াও। আচ্ছা দেখো, দেখো, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট লেফট ভেন্ট্রিকল, লেফট লেফট অ্যাট্রিয়াম। এবার দেখো সব ক্লিয়ার হয়ে যাবে, নিজেরাই বলবো আমাকে, হ্যাঁ। রাইট সাইডে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয়, না রাইট সাইডে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট সাইডে সবসময় অক্সিজেনেটেড ব্লাড, লেফট সাইডে সবসময় অক্সিজেনেটেড ব্লাড। এবার দেখো, এই যে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, এরা নর্মাল ভেইন, তার মানে এরা ডিঅক্সিজেনেটেড ব্লাড কে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। এই যে রাইট অ্যাট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসবে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে গেল রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল এই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করবে, দিয়ে পালমোনারি আর্টারি, এবার পালমোনারি আর্টারি, পালমোনারি লেখা মানেই ভাববা লাংসের সাথে কানেক্টেড, তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে যাবে? লাংসে চলে যাবে। বুঝলা? এবার ভেন্ট্রিকল থেকে সবসময় আর্টারি বেরোয়, রাইট সাইড থেকে বেরোচ্ছে পালমোনারি, পালমোনারি নর্মাল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড, কিন্তু পালমোনারি আর্টারি কি উল্টা বললাম, ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় নিয়ে যাবে? লাংসে নিয়ে যাবে। অন্যদিকে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড, এই যে অক্সিজেনেটেড ব্লাড, এই যে দেখো ঢুকছে। এবার নর্মাল ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু পালমোনারি ভেন কিরকম ব্লাড ক্যারি করবে? অক্সিজেনেটেড ব্লাড। এই যে দেখো অক্সিজেনেটেড ব্লাড ঢুকলো, এই অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে চলে আসলো লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে এই অক্সিজেনেটেড ব্লাড কে পাম্প করে দিল অ্যাওর্টার মধ্যে, অ্যাওর্টা এটা নিয়ে চলে গেল গোটা বডিতে। এই তো হচ্ছে গল্প। পরে যদিও এটা আবার ডিটেইলে বুঝিয়ে দেবো। এনিওয়ে, নেক্সট এবার চলে আসো, নেক্সট চলে আসো হচ্ছে হার্টের মাসল। হার্টের মাসলকে কি বলে বলো? কার্ডিয়াক মাসল। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ভেন্ট্রিকলের মাসল, ভেন্ট্রিকলের মাসল আর মাচ থিকার দ্যান দ্যাট অফ অ্যাট্রিয়া। ভেন্ট্রিকলের মাসল অ্যাট্রিয়ার থেকে অনেক মোটা হয়। এবার কোয়েশ্চেনটা হচ্ছে কেন, এই কোয়েশ্চেনটা কিন্তু পড়ে, কোয়েশ্চেনটা হচ্ছে কেন, কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, এই যে দেখো এটা ভাবো অ্যাট্রিয়া, এটা ভাবো ভেন্ট্রিকল, এটা ভাবো অ্যাট্রিয়া, এটা ভেন্ট্রিকল। বলো অ্যাট্রিয়াকে ব্লাডকে পাম্প করে কোথায় পৌঁছে দিতে হচ্ছে? ভেন্ট্রিকলে পৌঁছে দিতে হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু ভেন্ট্রিকলকে ব্লাডকে পাম্প করে কোথায় পৌঁছে দিতে হচ্ছে? আইদার লাংসে আর না হলে বডিতে, হ্যাঁ কি না? আইদার লাংসে না হলে বডিতে। তাহলে কাকে বেশি ফোর্সে কাজ করতে হবে, অ্যাট্রিয়ামকে না ভেন্ট্রিকলকে? বলো। ভেন্ট্রিকলকে অনেক বেশি ফোর্সে কাজ করতে হবে, হ্যাঁ কি না? তাই অ্যাট্রিয়ামের মাসলটা একটু পাতলা হয়, অ্যাট্রিয়াম অতটা মাসকিউলার হয় না যতটা না ভেন্ট্রিকল হয়। ভেন্ট্রিকল অনেক বেশি মাসকিউলার হয়, ভেন্ট্রিকল অনেক বেশি মাসকিউলার হয়। এবার যদি তোমাকে বলে রাইট ভেন্ট্রিকলের আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে কে বেশি মাসকিউলার হবে? অ্যাট্রিয়ামের থেকে তো ভেন্ট্রিকল মাসকিউলার হয়, কিন্তু রাইট ভেন্ট্রিকল আর রাইট লেফট ভেন্ট্রিকলের মধ্যে কে বেশি মাসকিউলার হবে বলতে পারবা? দেখো লেফট ভেন্ট্রিকল বেশি মাসকিউলার হবে, লেফট ভেন্ট্রিকল বেশি মাসকুলার হবে, কারণ লেফট ভেন্ট্রিকলকে ব্লাডকে পাম্প করে গোটা বডিতে ছড়াতে হচ্ছে, আর রাইট ভেন্ট্রিকলকে ব্লাডকে পাম্প করে শুধুমাত্র লাংস অব্দি পৌঁছে দিতে হচ্ছে। তা কোনটার ডিস্টেন্স বেশি বলো? হার্ট টু বডি না হার্ট টু লাংস? হার্টের পাশেই তো লাংস থাকে, সেই জন্য লেফট ভেন্ট্রিকল আরো বেশি মোটা হয়, লেফট ভেন্ট্রিকলের মাসলটা আরো মোটা হয়। এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসে যে ভাই
ventricle has muscular wall than atria, বা while left ventricle has more muscle than right ventricle. আচ্ছা, এইবার এইবার এখান থেকে আসল একটা জিনিস শুরু হলো। দেখো জিনিসটা বোঝো, এই ছবিটাতে আমি এই ছবিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা তো জানো হার্ট হচ্ছে, হার্টের মাসেল গুলো পাম্প করে, হ্যাঁ কি না? হার্টের মাসেল পাম্প করে মানে কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে। এই এই সিগন্যালটাও কোথা থেকে পাচ্ছে বলো? ব্রেন থেকে পাচ্ছে। কিন্তু না, ব্রেন থেকে পাচ্ছে না। হার্টের কন্ট্রাক্ট আর রিল্যাক্স করার সিগন্যালটা হার্টের মধ্যে তৈরি হয়। ও মাই গড, হার্টের কন্ট্রাকশন আর রিল্যাক্সনের সিগন্যালটা হার্ট নিজের মধ্যেই তৈরি করে। হার্টের মধ্যে একটা স্পেশাল সিগন্যাল তৈরি করার টিস্যু আছে। এই যে দেখো, এগুলোকে বলে নোডাল টিস্যু। এই যে দুটো নোড দেখা যাচ্ছে, কি বলে এগুলোকে? নোডাল টিস্যু। এই নোডাল টিস্যুর মধ্যে স্পেশালাইজড সেল থাকে যারা ইলেকট্রিক ইম্পালস ক্রিয়েট করতে পারে। ঠিক তোমাদেরকে নার্ভ ইম্পালস পড়িয়েছিলাম না, মনে আছে? পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, ওই রকম অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হয় এই হার্টের ভিতরেই। তো আমি এখানে একটা জিনিস বলছি, হার্টের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে সেটার নাম হচ্ছে সাইনাস। হার্টের বাইরের ফাঁকা জায়গাটার নাম কি? সাইনাস। আর এই চেম্বারটার নাম কি? এই চেম্বারটার নাম কি? অ্যাট্রিয়াম, তাই কি না? এই চেম্বারটার নাম কি? অ্যাট্রিয়াম। তাহলে সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে যে নোডটা আছে ওটার নাম সায়ানো অ্যাট্রিয়াল নোড। সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে যে নোডটা আছে সেটার নাম সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনাস আর অ্যাট্রিয়াম, তাই সায়ানো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াল হলো। আচ্ছা, এইবার আমাকে বলো, এইবার আমাকে বলো এই চেম্বারটার নাম কি? এই চেম্বারটার নাম কি সবাই বলো? অ্যাট্রিয়াম। আর এই চেম্বারটার নাম কি? এই চেম্বারটার নাম কি? ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে নোডটা আছে ওটার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে সাইনো অ্যাট্রিয়াল, আর অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। দুটা নোডাল টিস্যুর লোকেশন অনুযায়ী নাম দেওয়া হয়েছে হার্টের মধ্যে। সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে সাইনো অ্যাট্রিয়াল, আর অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই নোডের স্পেশালিটি কি বললাম? ঠিক নার্ভ ইম্পালস তৈরি করার মতো এর মধ্যে এবিলিটি আছে। ব্রেনের হেল্প ছাড়াই হার্ট নিজের কন্ট্রোল নিজেকেই করতে পারে। ঠিক আছে, এইবার মন দিয়ে শোনো। কি হয় যে এই প্রথম যেটা বললাম মানে সাইনো অ্যাট্রিয়াল নোড, এইটা হচ্ছে মেন আমাদের হিরো। এ হচ্ছে মেন হিরো। এইখানে মেন তোমার ইলেকট্রিসিটিটা এখানে তৈরি হয়, তাই একে বলে হার্টের পেস মেকার। কি বলে একে? হার্টের পেস মেকার বলে। খুব ইম্পর্টেন্ট, কোনো দিকে ধ্যান দিবা না, এই দিকে খালি দেখো। এবার কি হয়েছে কি, এই যে সাইনো অ্যাট্রিয়াল নোড দিয়ে তারের মতো কিছু ফাইবার এরকম বেরিয়েছে, যেটা এসএ নোড থেকে, মানে সাইনো অ্যাট্রিয়াল নোডের শর্ট ফর্ম হচ্ছে এসএ নোড। এসএ নোড আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডের শর্ট ফর্ম হচ্ছে এভি নোড। তো এসএ নোড থেকে কিছু তারের মতো ফাইবার এভি নোডে গেছে। এভি নোড থেকে আবার দেখো কিছু তারের মতো ফাইবার এই যে অ্যাট্রিয়াম, সরি, ভেন্ট্রিকলের মাঝখানের সেপারেশনকে কি বলে? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে ঢুকে দুটো ভেন্ট্রিকলের মধ্যে তোমার এরকম করে ছড়িয়ে গেছে। দুটো ভেন্ট্রিকলের মধ্যে এরকম করে ছড়িয়ে গেছে। মন দিয়ে জিনিসটা শুনবা। প্লাস সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে কিছু ফাইবার অ্যাট্রিয়ামের মধ্যেও ছড়িয়ে গেছে। কিছু ফাইবার আবার অ্যাট্রিয়ামের মধ্যেও ছড়ায়। কিছু ফাইবার আবার অ্যাট্রিয়ামের মধ্যেও ছড়ায়। এইবার এইটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ফাইবার। এইটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, না, হ্যাঁ, এটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ফাইবারই বলে। যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা লিখো না, বইতে অন্য লেখা থাকতে পারে।
আর এইটার নাম হচ্ছে, এই যে এই ফাইবারটার নাম হচ্ছে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস, ঠিক আছে। আর এই যে বান্ডেল অফ হিস দেখো আবার ডিভাইড হয়ে ভেন্ট্রিকলের মধ্যে যে ছড়িয়ে গেছে, এইগুলোর নাম হচ্ছে পার্কিনজি ফাইবার। এগুলোর নাম কি বললাম? পার্কিনজি ফাইবার। ফাইবার গুলোর নাম সব বইতে লেখা আছে, সব দেখে নিও। আমি এইখানে ছবিটাতে দেখো, তুমি এবার ইমাজিন করো এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোডের মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট হলো, ইলেকট্রিসিটি জেনারেট হয়ে ওই ইলেকট্রিসিটি মানে ইম্পালসটা মানে অ্যাকশন পোটেনশিয়ালটা অ্যাট্রিয়ামের গায়ে ছড়ালো, অ্যাট্রিয়ামের গায়ে ছড়ালো। তখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে ব্লাডকে ভেন্ট্রিকলের মধ্যে পুশ করবে, অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে বা ব্লাডকে ভেন্ট্রিকলের মধ্যে পুশ করবে। তার কিছুক্ষণ পরেই এখান থেকে যে অ্যাকশন পোটেনশিয়ালটা এস এ নোড থেকে এভি নোডে যাবে, এভি নোড থেকে তারপরে বান্ডেল অফ হিস দিয়ে পার্কিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকলের ওয়ালের মধ্যে ছড়াবে। তখন ভেন্ট্রিকলের ওয়ালের মধ্যে যখন অ্যাকশন পোটেনশিয়ালটা যাবে, তখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, তখন ভেন্ট্রিকল ব্লাডকে পাম্প করে রেসপেক্টিভ যেটা আর্টারি সেই আর্টারির মধ্যে ঢুকিয়ে দেবে। কি বুঝতে পারলা জিনিসটা? আচ্ছা, শুরু থেকে আবার বলছি। এসএ নোডের মধ্যে আমি বললাম এসএ নোড হচ্ছে অ্যাকচুয়াল হিরো, ওখানেই তোমার আসল ইলেকট্রিসিটিটা এখানে তৈরি হবে, ঠিক। ইলেকট্রিসিটিটা এখানে তৈরি হলো, তৈরি হয়ে ইলেকট্রিসিটিটা মানে ইম্পালসটা প্রথমে অ্যাট্রিয়ামের গায়ে ছড়াবে, প্রথমে অ্যাট্রিয়ামের গায়ে ছড়াবে, অ্যাট্রিয়ামের গায়ে ছড়ালে তখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়াম যদি কন্ট্রাক্ট করে তখন ব্লাডকে পুশ করে ভেন্ট্রিকলে পৌঁছে দেবে। ইয়েস অর নো? এটুকুনি বুঝলা? এইবার এই ইম্পালসটা এসএ নোড থেকে এবার আসবে এভি নোড, তারপরে এভি নোড থেকে এই যে বান্ডেল অফ হিস দিয়ে এই যে ভেন্ট্রিকলের মধ্যে তারগুলো ছড়িয়ে গেছে দেখো, তার মানে এবার নার্ভ ইম্পালসটা কোথায় চলে যাবে? ভেন্ট্রিকলের মধ্যে চলে যাবে। যখন ভেন্ট্রিকলের মধ্যে চলে যাবে তখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলে ভেন্ট্রিকলের মধ্যে যে ব্লাড আছে সেটা ভেন্ট্রিকল থেকে বের হয়ে যেই ভেন্ট্রিকল থেকে যে আর্টারি বেরিয়েছে সেই আর্টারির মধ্যে ঢুকিয়ে যাবে। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো চলে যাবে পালমোনারি আর্টারি, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো চলে যাবে অ্যাওর্টার মধ্যে। বুঝলা? সিম্পল, তুমি সুইচ অন করলা, ভাবো এখানে সুইচ অন করলা, এবার ইলেকট্রিসিটি ছড়াচ্ছে এসএ নোড থেকে। প্রথমে ইলেকট্রিসিটিটা ছড়ায় অ্যাওর্টার মধ্যে, তখন অ্যাওর্টা পাম্প করে ব্লাডকে ভেন্ট্রিকলে পৌঁছায়। তারপরে ইলেকট্রিসিটিটা এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডেল অফ হিস দিয়ে পার্কিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকলে চলে গেল, তখন ভেন্ট্রিকল পাম্প করে ব্লাডটাকে যে যে যেটা অ্যাওর্টা সেই অ্যাওর্টার মধ্যে ঢুকাই দিই। তার মানে হার্টের কন্ট্রাক্ট হওয়ার যে ইম্পালসটা ওটা হার্টের নিজের ভিতর থেকেই আসে, জেনারেট হয়। স্যার যদি কোনো কারণে এসএ নোড ফেল করে তাহলে কি হবে? এসএ নোড ফেল করাকে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া বলে, হার্ট অ্যাটাক। তখন তোমার কাছে তখন এভি নোড, তখন এভি নোড কিছুক্ষণ কাজ করে, হসপিটালে নিয়ে যাওয়ার মতো এভি নোড কাজ করে। স্যার দেখা গেল এসএ নোডও ফেল করে গেল, এভি নোডও ফেল করে গেল, তখন এই মানে বান্ডেল অফ হিজের মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট করার একটু পোটেনশিয়াল থাকে। হ্যাঁ, যদি বান্ডেল অফ হিজও তোমার ফেল করে তাহলে আর কিছু করার নেই। বুঝতে পারলা? কিন্তু মেন কোনটা বললাম? মেন কিন্তু এসএ নোড মানে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাই হচ্ছে আমাদের হার্টের পেসমেকার। তাহলে এবার দেখো তো এই লাস্টের পার্টটা চলো তাড়াতাড়ি করি। বাবা, লাস্টের পার্টটা কি বললাম? কার্ডিয়াক মাসেলের মধ্যে কি থাকে? স্পেশাল নোডাল টিস্যু থাকে যেগুলো হার্টের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। দেখো আমাদের রাইট অ্যাট্রিয়ামের রাইট আপার কর্নারে যেটা আছে সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে, ওটা সাইনো অ্যাট্রিয়াল নোড এসএ নোড। আর যেটা রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা আছে লোয়ার লেফট কর্নার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, সেটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড অর এভি। এখান থেকে কি বেরিয়েছে? নোডাল ফাইবার গুলো বেরিয়েছে, ওই যে যেগুলো তোমাকে বললাম তারের মতো যেগুলো ছড়িয়ে গেছে, ওগুলোকে কি বলে? তোমার অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার বান্ডল। আমি অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার ফাইবার লিখেছিলাম, তো বইতে লেখা আছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার বান্ডল, যেটা এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে তারপরে ঢুকে গেল
এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে ঢুকে গেল, ওই যে ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টামটা, এই যে আবার দেখিয়ে দিচ্ছি, ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টামটা, ধরো ধরো ফোনটা ধরো, ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টামটা দেখো, এই সেপ্টামের মধ্যে ঢুকে গেল, হ্যাঁ কি না? এই যে নোডাল টিস্যুটা কোথায় ঢুকে গেল? ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টামটা, ওই সেপ্টামের মধ্যে ঢুকে গেল। সেপ্টামটার নাম কি ছিল? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে ইমিডিয়েটলি ডিভাইড ইনটু এ রাইট অ্যান্ড লেফট বান্ডেল। এই রাইট আর লেফট বান্ডেলে যে ডিভাইড হয়ে গেল, ওগুলোকে বলে বান্ডেল অফ হিস। কি হচ্ছে রে ভাই? ওগুলোকে বলে বান্ডেল অফ হিস। আর বান্ডেল অফ হিস যখন আরো ডিভাইড হয়ে ভেন্ট্রিকলের মধ্যে ঢুকে যায়, তখন ওগুলোকে কি বলে বললাম? পার্কিনজি ফাইবার। সব লেখা আছে, এই যে দেখো লেখা আছে যে দিস ফাইবারস অ্যালং উইথ রাইট অ্যান্ড লেফট বান্ডেল আর নোন অ্যাজ বান্ডেল অফ হিস। The nodal musculature has the ability to generate action potential without any external stimuli, that is it is auto excitable, মানে ব্রেন এটাকে কন্ট্রোল না করলেও ও নিজে নিজেই কাজ করবে। However, the number of action potential could be generated in a minute vary at different parts of the nodal system, মানে নোডাল সিস্টেমের কোথায় কয়টা করে মানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে সেটা ডিপেন্ড করে। যাই হোক, নর্মালি আমাদের এসএ নোডের মধ্যে থেকে জেনারেট শুরু হয় মিনিটে কয়বার? 70 থেকে 75 বার, মানে অন অ্যান অ্যাভারেজ 72 বার। সেই জন্য আমাদের হার্টও মিনিটে 72 বার বিট করে। যখন এই অ্যাকশন পোটেনশিয়ালটা এসএ নোড থেকে অ্যাট্রিয়ামে ছড়ায় তখন অ্যাট্রিয়াম বিট করে, আর যখন এসএ নোড থেকে এভি নোড হয়ে যখন পার্কিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকলে ছড়ায় তখন ভেন্ট্রিকল বিট করে। তো এত অবধি তোমাদের পড়া দেওয়া থাকলো। Right ventricle or atrium কি সাইনাস কাজ করে? Yes.